Assalamu alaikum, adab, good evening. This is the first episode of The Sound of the Ages. This is the launching episode. And আমাদের সাথে আছেন শান্তমরিয়াম ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টের হেড, বর্তমান হেড ডক্টর মাসুদ আল নূর স্যার। আমাদের সাথে আছেন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের অ্যাডিশনাল হেড তুষারকান্তি দাস স্যার, এবং আছেন ডিপার্টমেন্ট অফ এমএমটির লেকচারার সোহেল আহমেদ স্যার, এবং সাথে আছেন আমাদেরই একজন সিনিয়র বড় ভাই, আমাদের এমএমটি ডিপার্টমেন্টেরই আনোয়ার হোসেন সুমন ভাই। উনি 25th ব্যাচের। আর সদ্য এই ডিপার্টমেন্টে আসা আমাদের একজন ছোট ভাই, জুনিয়র স্টুডেন্ট আছেন, জাহিদুল ইসলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি এই প্রোগ্রামের হোস্ট শাহরিয়ার মাহমুদ, আমিও এই ডিপার্টমেন্টেরই একজন স্টুডেন্ট। আমি 30তম ব্যাচের স্টুডেন্ট। তো আমি সবার কাছে অনুমতি নিয়ে প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি শুরুতেই এই প্রোগ্রামটি অফিসিয়ালি লঞ্চ করার জন্য। আমি মাসুদ স্যার, তুষার স্যার এবং সোহেল স্যারকে অনুরোধ করব কিছু বলে এই প্রোগ্রামের অফিসিয়াল লঞ্চ ঘোষণা করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা। আমাদের একটি 10 সেমিস্টারের স্টুডেন্ট শাহরিয়ার মাহমুদ শুভ্র আর অফিসিয়াল একটি পেজ, একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করতে যাচ্ছে আজকে আমাদের মাধ্যমে। So, আমরাও এই প্রোগ্রামে থাকতে পেরে, অফিসিয়াল প্রোগ্রামে থাকতে পেরে আমরাও নিজেদেরকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি। এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে এই ধরনের একটি প্রোগ্রাম সাহস করে লঞ্চ করা একটা বিশাল ব্যাপার। আজকে ওর নেতৃত্বে আমাদেরকে এক করেছে এই প্ল্যাটফর্মে জুমের মাধ্যমে। সো এতে আমরা সত্যি 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 অভিভূত, যেহেতু এটা ফার্স্ট এপিসোড এবং এই এপিসোড এটা হয়ে থাকুক সবার কাছে একটা মাইলস্টোন। সো আমাদের স্টুডেন্টরা আশা করি অনেক কিছু শিখতে পারবে, যারা ভিউয়ার্স আছে তারাও অনেক কিছু জানতে পারবে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে। এবং আজকে যেহেতু ফার্স্ট প্রোগ্রাম, আরো অনেক অনেক প্রোগ্রাম হবে। সো অনেক স্টুডেন্টের যদি কোনো কোয়ারিজ থাকে এই প্রোগ্রামের মাধ্যমে, আমরা অনেক কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। আমি শাহরিয়ার শুভ্রর জন্য শুভকামনা করব। অনেক অনেক ভালো থাকবেন এবং এই প্রোগ্রাম সবার মাঝে অনেক বেশি সাড়া জাগান। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। তুষার স্যার, আপনি কিছু বলবেন প্লিজ? Yes, thank you. Good evening to all. আমি প্রথমে থ্যাঙ্কস জানাতে এবং কংগ্রাচুলেশন দিতে চাই যে শাহরিয়ারকে একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য টু লাইক মেকিং এ চ্যানেল ইউটিউব, স্পেশালি ইন ইউটিউব। আর স্পেশালি এখানে যারা যারা আপনার মেন যে অবজেক্টিভটা, যে সেলফ ডেভেলপমেন্ট বা অন্যান্য যে টপিকসগুলো যেগুলো ভালো টিপস হিসেবে কাজ করবে, স্টুডেন্ট যারা রানিং স্টুডেন্ট আছে, দে উইল গেট লাইক ইন্সপিরেশন ফ্রম আদার্স, লাইক এক্সটুডেন্ট যারা অলরেডি কাজ করছে, হাউ টু ডেভেলপ ইয়োর সেলফ, কি কি এগুলো অনেক ভালো ভালো ইনফরমেশন আমি প্রেডিক্ট করছি যে ইন ফিউচার আপনি এগুলোতে। আমি বেস্ট অফ লাক। আমি খুবই মানে থ্যাঙ্কস আপনাকে যে আমাকে ইনভাইট করার জন্য এবং এই চ্যানেলটার ইনোভেশনের জন্য করার সময়। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। সোহেল স্যার, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি শাহরিয়ার মাহমুদ শুভ্রকে, যে এরকম একটি চ্যানেল উদ্বোধন করার যে উদ্যোগ উনি নিয়েছেন। আর প্রথম যে পর্ব, সেই পর্বে আমাদেরকে ডাকার জন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর হচ্ছে আশা রাখি এই চ্যানেলের মাধ্যমে আমাদের যে ট্রেড আছে, আমাদের এই সেক্টরের জন্য যারা আপকামিং যারা আছে, বর্তমানে যারা আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে। অনেক ভালো ভালো এক্সপার্টিস আসবে, যারা এসে তাদের গুরুত্বপূর্ণ মতামত সবার সাথে শেয়ার করবে, এক্সপিরিয়েন্স শেয়ার করবে, এবং এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশা করি। আমি এই অনুষ্ঠানের শুভকামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের একজন সিনিয়র বড় ভাইও আছেন, আনোয়ার হোসেন সুমন ভাই। সুমন ভাই, খুব সংক্ষেপে যদি কিছু বলেন আপনি প্লিজ। আসসালামু আলাইকুম আমাদের শ্রদ্ধেয় স্যারদেরকে। আহ আশা করি সবাই ভালো আছেন। আমার বাসায় ইলেকট্রিসিটি চলে গেছে, এই জন্য আমি ভিডিও কলে আসতে পারতেছি না। আপনাদের সাথে live টা আসলে
আমি কি বলবো, এটা আমি আসলে আপনাদের সাথে এখানে এই প্ল্যাটফর্মে থাকার যোগ্য না, বাট তবুও আপনাদের থাকতে আমার খুব ভালো লাগছে যে আপনাদের সাথে একসাথে এরকম একটা যুক্ত হতে পেরে, সাথে একসাথে একটু সময় আড্ডা দিতে পারতেছি আর কি। তার জন্য আমি আমি বলবো সুহাইকে মানে মনের অন্তর থেকে অনেক ধন্যবাদ যে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য এবং তাকে একত্র করার জন্য। ধন্যবাদ সুমন ভাই। স্যার, আমরা সময় নষ্ট না করে আমাদের টপিকে চলে যাই। আমাদের এখানে একজন শিওর। আহ, আমাদের খুবই একজন ছোট ভাই, কাছের ছোট ভাই আছেন, জাহিদ। তো ও নতুন সদ্য জয়েন করছে আমাদের ডিপার্টমেন্টে, মাত্র 7 সেমিস্টারে উঠলো। তো প্রথমেই আমি আহ, তাকে উদ্দেশ্য করে যদি আপনারা কিছু বলতে চান, কিছু রিকোয়েস্ট করছি যে সে মাত্র এমটি ডিপার্টমেন্টে এসেছে। তাকে আম, আমার পক্ষ থেকে অবশ্যই অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি, এবং আপনারা যদি কিছু বলতে চান। তুষার স্যার যেহেতু এডিশনাল হেড হিসেবে ওই ডিপার্টমেন্টে আছে, স্যারই শুরু করি। ওকে, আমি জাস্ট একটি কথা বলবো যে স্টাডি হার্ড, ইউ উইল গেট দ্য বেনিফিট অফ দ্যাট। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে যে যারা এমএম থেকে গিয়ে এখন অনেক লাইফে অনেক সাইন করেছে, অনেক ভালো ভালো জায়গায় অলরেডি তারা কাজ করছে। সো এটা অ্যাচিভ করা সম্ভব। জাস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, স্টাডি ভালো করে করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, দ্যাটস ইট। আপনার গোলটাকে সবসময় ফিক্স রাখবেন। আপনার গোলটা কি, আপনি কেন পড়তে এসেছিলেন, সেই স্বপ্নটাকে সবসময় বাঁচিয়ে রাখবেন, দ্যাটস ইট। ইউ উইল রিচ ইউর গোল ইজিলি। ধন্যবাদ স্যার। সোহেল স্যার কিছু বলবেন? আমাদেরই তো, আপনাদেরই স্টুডেন্ট, আমাদেরই ছোট ভাই, আপনার কাছেই আসবে, আপনাদের মাধ্যমে উঠে আসবে। আপনি যদি কিছু বলতে চান সোহেল স্যার। আহ, জাহিদের সাথে অলরেডি আমার একটা ক্লাস ছিল বোধহয়, একটা ক্লাসে ছিল আমার সাথে। জি স্যার, তো আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। এখন হচ্ছে যে আমরা তো ফ্যাশন ডিজাইনিং আর এমএমটি দুটা একই সাথে, ফাউন্ডেশনটা একই সাথে হয়। তো পরবর্তীতে সে যখন ডিপার্টমেন্ট ডিসাইড করছে, হয়তো সে এমএমটি তে আসছে। তো আমার মনে হয় এমএমটি তে সে যেহেতু আসছে, তো যদি সে কঠিন পরিশ্রম করে এবং গোলে, যেটা আমাদের তুষার স্যার বললো, যে উনি গোল ওরিয়েন্টেড থাকে, কঠোর পরিশ্রম করে, আশা রাখি ভালো কিছু হবে। আর শুধু এমএমটি ডিপার্টমেন্টে আসছে এই জন্যই ভালো কিছু হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। সেই জন্য তাকে কঠিন পরিশ্রম করতে হবে, এটা হচ্ছে কথা। শুভকামনা। মাসুদ স্যার প্লিজ। মাসুদ স্যার, আপনি এক্স ডিপার্টমেন্ট হেড হিসেবে আমাদের জন্য অনেক কিছু করেছেন, আমরা সবাই জানি। এবং আমি ব্যক্তিগতভাবে আমিও মাসুদ স্যারের ক্লাস করেছি, সুমন ভাইও ক্লাস করেছেন। তো জাহিদ ক্লাস করেছে, কিন্তু এএমটি ডিপার্টমেন্টে মাসুদ স্যারের যে অ্যাপ্রিসিয়েশন বা যে ধরনের অ্যাপিয়ারেন্স, সেটা হয়তো ও পায়নি। হয়তো সামনে পাবে, আমরা আশা করবো পাবে সামনে। মাসুদ স্যার, আপনি যদি কিছু বলতেন ওকে। আমাদের জাহিদের সাথে আমার এই তো 11 তারিখ থেকে সেমিস্টার শুরু। এই সেমিস্টারে একটা ক্লাস হবে এইচআরএম। 9 সেমিস্টারে আমি ক্লাস পাবো, 10তে পাবো, 11তে পাবো, 12তে পাবো। সো থ্রু আউট দ্য মানে আনটিল শেষ পর্যন্ত এই এএমএম এর যতগুলা সেমিস্টার থাকবে, যদি আপনি বেঁচে থাকেন, আমি বেঁচে থাকি, ইনশাল্লাহ ক্লাস পাবেন, দেখা হবে। দিন শেষে আমি কোন ডিপার্টমেন্ট ওটা বড় কথা না, দিন শেষে আমরা হচ্ছে শান্ত পরিবার ফ্যাকাল্টি মেম্বার, আপনারা শান্ত পরিবার টিচার, যে যেখানেই থাকেন আমাদের সাথে আপনাদের দেখা হবেই, ক্লাস হোক বা না হোক। এবং সবসময় শুভকামনা থাকবে। আরেকটা হচ্ছে গিয়ে, আমরা অনেক কিছু প্ল্যান করি, সব প্ল্যান কিন্তু সাকসেসফুল হয় না, কিন্তু গোল কিন্তু একটাই থাকে। যদি প্ল্যান সাকসেসফুল নাও হয়, গোল যেন মিস না হয়। এনিহাও হচ্ছে যে আমাদের অ্যাচিভ করতেই হবে গোল। সো এখন যেমন এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনেক ধরনের স্বপ্ন ছিল, এই স্বপ্ন কিন্তু অনেক ভেঙে গেছে। যেমন যারা আপনাদের বড় ভাই আছে বিশ্ববিদ্যালয়ের, ওদের অনেকের স্বপ্ন ছিল বিয়ে হবে, বিয়ে কিন্তু পেন্ডিং হয়ে গেছে। বাট গোল কিন্তু তার বিয়ে হওয়া গোল এখন না হলেও ডিসেম্বরে হবে, জানুয়ারিতে হবে, প্যান্ডেমিক সিচুয়েশনের পরে হবে। বাট তারা কিন্তু ট্র্যাক থেকে দূরে নাই। সো কখনোই ট্র্যাক থেকে দূরে থাকা যাবে না। স্বপ্ন যেটা সেটা বাস্তবায়ন করতে হবে, এবং লাইফে শর্টকাট বলে কিছু নাই। আমরা যদি খুব রিসেন্টলি দেখি, রিজেন্ট হসপিটালের ভদ্রলোক শর্টকাটে হয়তো উনি 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, কিন্তু দিন শেষে উনি ধরা পড়েই গেছে বা ধরা পড়বেই, টুডে অর টুমরো। সো পানিশমেন্ট তাকে পেতেই হবে এই দুনিয়াতে। সো শর্টকাট বলে কোনো কিছু নাই। জাহিদ, আপনি এখনো ছোট, 7 সেমিস্টারে পড়েন, ইনশাল্লাহ থ্রু আউট দ্য সেমিস্টার ট্রাই করবেন হচ্ছে কি ভালো রেজাল্ট করার জন্য, সাথে সাথে সবার সাথে একটা গুড রিলেশন রাখার জন্য।
এটা ইট উইল ওয়ার্কস। ভালো থাকবেন জাহিদ, আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। তো জাহিদ, তোমাকে আন্তরিকভাবে সবাই সাধুবাদ জানাচ্ছে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে। আমি বর্তমান রানিং স্টুডেন্টের পক্ষ থেকে আমি তোমাকে সাধুবাদ জানাচ্ছি। তো আমি যেহেতু এটা একটা টপিক বেসড প্রোগ্রাম, তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, অর্থাৎ ডেভেলপিং আওয়ার স্কিলস। তো আমি আমার প্রথম কোশ্চেনই হচ্ছে এটা টিচারদের উদ্দেশ্যে অবশ্যই, আমাদের কোন কোন বিষয়ের উপর বেশি এমফাসিস করা উচিত যাতে করে আমরা আরো বেশি স্কিলড হতে পারবো এই সেক্টরের জন্য? আমি প্রথমেই কোশ্চেনটা নিয়ে নিলাম, নিয়ে নিয়ে সুমনের কাছে। সুমন যেহেতু একদম রিসেন্টলি আমাদের 25 ব্যাচ থেকে পাশ করেছে এবং ওর অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের আরো উদাহরণ দিতে সুবিধা হবে যে আমাদের একদম রিসেন্ট স্টুডেন্টের যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের প্রিভিয়াস স্টুডেন্ট যারা অভিজ্ঞতা সম্পন্ন ওরা কোন অবস্থায় আছে, তা আমাদের জন্য উত্তরটা দিতে একটু ইজি হবে। সুমন, আমি আপনার কাছে আপনার বক্তব্য আশা করছি। আপনার বর্তমান কারেন্টলি কি অবস্থা, এবং সাথে সাথে আপনার যারা ক্লোজ ফ্রেন্ড আছে তাদের কি অবস্থা? থ্যাংক ইউ স্যার, আমাকে এই প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য, দিতে বলার জন্য। আসলে এখন আমরা সবাই জানি আমরা কি সিচুয়েশনে আছি, বাট আমরা যারা জয়েন করে ফেলছি তারা অলরেডি সবাই টুকটাক কাজ করতেছি, যে যেখানেই হোক, যে সেক্টরে হোক কাজ করতেছি অলরেডি। তো আমি মনে করি যারা এখন ইউনিভার্সিটি আছে বা সামনে বের হবে, তাদের জন্য আমার কিছু গাইডলাইন আছে, যে তারা বা যারা জয়েন করবে ইউনিভার্সিটিতে ফার্স্ট, তাদের জন্য আমার গাইডলাইন হচ্ছে, প্রথমেই আমরা যখন ইউনিভার্সিটি জয়েন করব তখন আমাদের দেখা উচিত যে আমাদের ইউনিভার্সিটির কারা সিনিয়র বের হচ্ছে বা 1 বছর আগে বের হয়েছে বা রিসেন্ট বের হবে, তাদের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করা, যে এই নেটওয়ার্কের মাধ্যমে তারা বর্তমানের মার্কেটে কি অবস্থা, জবের কি অবস্থা এবং বর্তমান কি সিচুয়েশন চলতেছে জবের, এটা তারা জানতে পারবে। আর সেকেন্ড হচ্ছে, ইউনিভার্সিটিতে জয়েন করার পর ইউনিভার্সিটি সমস্ত গ্রুপ, যেমন অ্যাক্টিভিটিস গ্রুপ গুলো আমাদের ইউনিভার্সিটি আছে, এই গ্রুপগুলোর সাথে সংযুক্ত হয়ে যায় এবং সকল শেয়ার করা, এগুলোর মাধ্যমে তারা ইউনিভার্সিটি সম্পর্কে জানতে। আমাদের ইউনিভার্সিটিতে প্রতি সেমিস্টারে কিছু না কিছু ব্রেক থাকে। এই ব্রেক গুলোকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে, যেমন সেমিস্টার দেখা যায় 15 দিনের একটা ব্রেক, তো এই 15 দিনের ব্রেক আমাদের অ্যাপারেল স্টুডেন্টের জন্য আমি কখনোই এমএম বা এফডিটি কে আলাদা করি না। তার মূল কারণ হচ্ছে, আমরা যদি এভাবে ডিভাইড করি তাহলে দেখা যাবে আমাদের এই এমএমটি আর এফডিটির মতন আরো 10-20টা ডিপার্টমেন্ট হয়। সো আমি মনে করি যে এমএমটি আর এফডিটি আলাদা কোনো কিছু না, এটা দুইটা একই ডিপার্টমেন্ট। আমাদের মূল উদ্দেশ্য যে গার্মেন্টস নিয়ে পড়াশোনা। তো এই জন্য আমাদের করতে হবে প্রত্যেকটা সেমিস্টার ব্রেকেই আমাদেরকে যেমন 15 দিনে যদি একটা ব্রেক হয়, ওইখানে আমরা একটা গার্মেন্টসে ঢুকে যেতে পারি 15 দিনের জন্য। সেখানে আমার উদ্দেশ্য থাকবে শেখা। 15 দিনের ব্রেকটা আমি 1 মাস পর্যন্ত নিতে পারি। 1 মাস পর্যন্ত আমি সেই ব্রেকটা কাজে লাগিয়ে ওই গার্মেন্টস থেকে একদিন এক সেমিস্টার যদি ওয়াশে করি, আরেক সেমিস্টার আমি ডাইং করব। এইভাবে যদি আমরা প্রত্যেকটা সেমিস্টার ব্রেককে কাজে লাগাতে পারি, আমার মেবি যারা ফ্রেশার আছে তারা অনেক উপকৃত হবে। তারপর আমি বলবো, যারা স্টাইল বা এমএম ফ্যাশন এভরিথিং যাই হোক, যেই ডিপার্টমেন্ট স্টুডেন্ট হয়ে, আমাদের যে কোনো একটা টেইলরের দোকানের সাথে কানেক্টিভিটি থাকতে হবে। সেখান থেকে আমরা যদি প্রতিদিন কানেক্টিভিটি থাকে, তাহলে আমরা দেখতে পাবো যে তারা কিভাবে কাজটা করে, ওইখান থেকে আমরা শিখতে পারবো। তারপর আমি বলবো, একজন স্টুডেন্টকে, অ্যাপারেল স্টুডেন্টের অনেক কিছু করতে পারে, যেমন স্টক লটের বিজনেস করতে পারে। এর মাধ্যমে তার একটা আর্নিং হলো, প্লাস সে ওই যে প্রোডাক্ট সেল করতেছে, বিজনেসের একটা প্রসেস বুঝবে, এবং সে অ্যাপারেল কোনটা কি গার্মেন্টস ওইটাও সে বুঝতে পারবে। দেন আমি বলবো যে তারা পার্ট টাইম কোনো ডাটা এন্ট্রি জব করতে পারে, এর মাধ্যমে তাদের মাইক্রোসফট এক্সেল বা টাইপিং এর স্পিডটা চলে আসবে। দেন আমি বলবো ইন্টার্নশিপ, বলবো যে ইন্টার্নশিপের যদি কথা বলি, তাহলে আমি বলবো যে একটা ইন্টার্নশিপ না, 2টা 3টা 4টা ইন্টার্নশিপ করুক। সেটা হোক একটা নিটের উপরে, একটা হোক ওভেনের উপরে, একটা হোক সোয়েটারের উপরে। এইভাবে 4টা যদি ইন্টার্নশিপ হয়, আমার মেবি তাদের সবার জন্য ভালো। তাহলে সে টেস্টটা বুঝতে পারবে যে সে কোন দিকে যাবে, সে নিটে যাবে না ওভেনে যাবে না সোয়েটার যাবে। দেন আমি বলবো আমাদের স্টুডেন্টদেরকে অ্যাক্সেসরিজ, টিমস এন্ড ফ্যাব্রিক, এগুলোর জন্য, এগুলো যেখানে সেল করা হয়, যেমন মার্কেট আছে আমাদের অনেক, আপনার
ঢাকার দিকে মার্কেট আছে, অ্যাক্সেসরিজের মার্কেট, ফেব্রিকের মার্কেট। এই মার্কেট গুলো তাদেরকে একটু রিসার্চ করতে হবে যে এই মার্কেট গুলো কোথায় কি পাওয়া যাচ্ছে, কত দাম কি, কোনটা কি, এগুলো যদি জানতে পারে মেবি তাদের জন্য ভালো হবে। দেন আমি বলবো আমাদের বাংলাদেশে প্রতি বছর অনেকগুলো এক্সপো হয়। এখন হয়তো করোনা প্যান্ডেমিকের কারণে হয়তো অনেকগুলো এগুলো অফ আছে, বাট অনেকগুলো টেক্সটাইল এক্সপো হয়, যেগুলোতে যদি তারা জয়েন করে তারা ডিরেক্ট বাইরের সাথে কমিউনিকেট করতে পারতেছে, ফরেনদের সাথে কমিউনিকেট করতে পারতেছে, এবং অনেক অ্যাক্সেসরিজ এবং এগুলো সম্পর্কে তারা জানতে পারবে। আর যদি আমি স্কিল ডেভেলপমেন্টের কথা বলি তাহলে আমি বলবো সবার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কম্পিউটার নলেজ। এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই যুগে আমরা যদি কম্পিউটার না জানি, সো এটা আমাদের জন্য, আমরা যতই এক্সপার্ট হই অ্যাপারেল উপরে, আমাদের কিচ্ছু করার থাকবে না। দেখা যাবে দিন শেষে আমাকে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করতে হয়, এবং আউটলুক। সো এইটার উপরে আমাদেরকে একদম এক্সপার্ট হয়ে বের হতে হবে যে এইটা ছাড়া আমাদের কোনো গতি নেই। আমরা সামনে দেখবো হয়তো ইনশাল্লাহ অনেক জব নাই হয়ে যাবে, মানে জাদুঘরে চলে যাবে জব, যেগুলো কম্পিউটার মাধ্যমে করা হবে। এখনই তো অনেক কিছু আমরা দেখতেছি যে জব, এগুলোর কথা আমরা ভাবতেই পারি না। যেমন আমাদের ডাক পিয়ন এক সময় ছিল, সে ঘাড়ে করে চিঠি নিয়ে চলে যেত, বাট এখন কিন্তু ওই জবটা নাই। এটা আমরা জাদুঘরেও রাখার মতো আর কি, যে অনেককে বললে বিশ্বাস করবে না। সো কম্পিউটার জানতেই হবে, মাস্ট বি। কম্পিউটার, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা ম্যান্ডেটরি, একদম জানতেই হবে, এটার কোনো মাফ নেই। তারপর আমাদের আউটলুক, অফিসিয়াল যত মেল, সকল মেলগুলো আউটলুকে করা হয়। সো আমি মনে করবো যে আউটলুকের কাজটা যদি শিখতে পারে তাহলে তার জন্য এটা প্লাস পয়েন্ট হবে। দেন আচ্ছা হচ্ছে সুমন ভাই, আমরা যদি আমরা সবকিছু করছি কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিল এটা কি ইম্পর্টেন্ট না? আমাদের ইংলিশের উপর স্কিল হওয়া, আরো বেশি ডেভেলপ করা হ্যাঁ, নিজেকে হ্যাঁ, ইংলিশের উপর, এটা কি আরো রাইট, বেশি রাইট। ইম্পর্টেন্ট না? ইয়েস, ইয়েস, এটা আমি আসতেছি যে ইংলিশটা তো আমাদের মাস্ট বি লাগবেই, বাট ইংলিশটা আস্তে আস্তে আপনি ডেভেলপ করতে পারবেন হয়তো, বাট আপনার যদি কম্পিউটার স্কিল এগুলো যদি থাকে আপনি আরেকটু দ্রুত এগিয়ে যাবেন। আর ইংলিশটা তো মাস্ট বি লাগবে আপনি যেই ইয়েতেই কাজ করেন আর কি। তো এইগুলোর পরে আমি বলবো আমাদের যা দরকার, 3টা লেকচার শিট বা 4টা লেকচার শিট ফার্স্ট সেমিস্টার থেকে লাস্ট সেমিস্টার পর্যন্ত থাকা দরকার। যে লেকচার শিটের প্রতি সেমিস্টার স্টাডি হবে, একটা টি শার্ট প্রথম লেকচার শিট, একটা পোলো শার্ট, একটা ডেনিম প্যান্ট, একটা রেগুলার শার্ট। এই 4টা লেকচার শিট আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের, আমরা যারা অ্যাপারেল নিয়ে পড়ি বা ফ্যাশন নিয়ে পড়ি, তাদের ব্যাগে আমার মতে থাকা দরকার, যে প্রতি সেমিস্টারে এটার নতুন কিছু শিখবে, যে এটার কনজাম্পশন কি, এটার ইয়া কি, কোনটা কোন ফ্যাব্রিক। এই 4টা লেকচার শিট আমার মতে সবার ব্যাগে একটা 4টা লেকচার শিট থাকা দরকার আর কি। আমি মনে করি যে এইটা হলো আসল আসল লেকচার শিট। আচ্ছা, আমরা একটু এবার টিচারদের কাছে চলে যাচ্ছি। আহ, আমরা তো অনেক কিছু শুনলাম ভাইয়ের কাছ থেকে, জব মার্কেট বা সেমিস্টার ব্রেকে কীভাবে কাজে লাগানো যায়, ফ্যাক্টরি বা ইন্টার্নশিপ। আমিও তো চেষ্টা করেছি কয়েক জায়গায়। আচ্ছা, আমি সুমন ভাইয়ের কাছে একটা কোশ্চেন করতে চাই। কোশ্চেনটা হচ্ছে, 15 দিন বা 1 মাসের জন্য কোনো ফ্যাক্টরি বা কোনো কর্পোরেট অফিসকে আসলে ইন্টার্নশিপের জন্য অ্যালাউ করে? আমি যদি এই কোশ্চেনটা উত্তর দেই তাহলে আমি বলবো আপনি ওখানে বলবেন না আপনি 15 দিনের জন্য যাচ্ছেন, আপনি জয়েন করেন, আপনার উদ্দেশ্য থাকবে ওইখান থেকে কিছু শেখা। সো আপনি ওখানে জয়েন করবেন, বলবেন হ্যাঁ আমি জব করবো, বাট আপনি হয়তো 15 দিন পরে একটা রিজন দেখে চলে আসবেন, আপনার উদ্দেশ্য থাকবে ওইখান থেকে কিছু শেখা। সো এটা আপনি করে হয়তো ওইখান থেকে আপনি একটা বেনিফিট নিতে পারবেন, যে আপনার শেখার জন্য। আচ্ছা। আপনার এমন না যে ওইখান থেকে আপনার স্যালারি নিতে হবে। সো আপনি জয়েন করলেন, দেখা যায় একটা ওয়াশিং এ ঢুকলেন, 15 দিন যদি সেখানে জব করেন আপনি নিশ্চয়ই কিছু না কিছু শিখতে পারবেন। একটা ডাইং এ ঢুকেন, 15 দিন কিছু না কিছু শিখতে পারবেন, আচ্ছা আচ্ছা, আশা করি আমি। আমি আপনার কাছে একটু পরে আসছি আবার। আমি একটু সোহেল স্যার কাছে যেতে যাচ্ছি। স্যার, আমাদের মার্কেটিং ক্লাস আপনি নিয়েছিলেন আমাদেরকে, তো অনেক অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলেন। স্যার, আপনি কিছু বলেন এবার এই ভাইয়া যেগুলো বললো সেগুলোর উপর বেসিস করে। আহ, ধন্যবাদ। তো সুমন অনেক কিছু গুরুত্বপূর্ণ অনেক কিছু বললো। তো আসলে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে ব্যাপারগুলো গুরুত্ব পাবে সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে ঠিক করতে হবে আপনি যে স্কিলটা ডেভেলপ করবেন আসলে কি জন্য করবেন, সেটাকে আপনাকে প্রথমে ঠিক করতে হবে। আহ, যে আমাদের তুষার স্যার এবং মাসুদ স্যার প্রথমে যেটা বলে গেছে যে আপনাকে গোল ওরিয়েন্টেড হতে হবে, আপনি আসলে কি হতে চান। তো সে আপনি যা হইতে চান অথবা যা করতে চান তাকে ফোকাস করে ওই কাজটা করার জন্য, ওই যে পজিশনটাকে পাওয়ার জন্য আপনার কোন কোন স্কিল গুলা লাগে, তার পরবর্তীতে আপনাকে সেগুলা
সেট করতে হবে যে আমি ওই পজিশনে যেতে চাই, ওই পজিশনে যাওয়ার জন্য আমার কোন কোন স্কিল গুলা দরকার, বেসিক স্কিল গুলা, সেগুলাকে আপনি ঠিক করবেন। এবং আমার মনে হয় যে আপনার এভাবে চিন্তা করলে আরেকটু ভালো হয় যে আমি সাপোজ আমি মনে করি যে এমএমটি তে যারা পড়বে সবাই, সেটা যে জায়গাতেই হোক, যে এমএমটি তে অনেক গুলা ইয়ে আছে, বিভাগ আছে, যে বিভাগে আপনি কাজ করতে পারবেন। আলটিমেট টার্গেট হচ্ছে আমার মনে হয় যে আপনি ম্যানেজার হবেন, সেটা আপনি প্রোডাকশন সাইটে হোক, সেটা হচ্ছে আপনি মার্চেন্ডাইজিং এ হোক, সেটা আপনি কান্ট্রি ম্যানেজার হোক, আর অর্থাৎ আলটিমেট টার্গেট হবে হচ্ছে আপনি ম্যানেজার হবেন। এখন একজন ম্যানেজারের জন্য কোন কোন স্কিল গুলা দরকার, একজন ম্যানেজার হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, সেই জিনিসগুলো অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তারপর সরি তারপর হচ্ছে যে আপনি ম্যানেজার হতে চাইলেন, এখন ওই যে স্কিল গুলো আপনার দরকার, সেই স্কিল গুলো আপনি কোথেকে পাবেন? এখন কিছু জিনিস আছে যে আপনার এডুকেশনাল ইনস্টিটিউট, আপনি যে রিলেটেড পড়াশোনা করতেছেন তারা আপনাকে অফার করছে। আবার কিছু জিনিস আছে যে এটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউটের বাইরে থেকে কোনো জায়গা থেকে আপনাকে সেই জিনিসগুলো নেওয়া লাগতে পারে, আপনি সেই জায়গা থেকে নেবেন। আবার হচ্ছে কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার বেসিক কিছু ব্যাপার আছে, যেমন আপনি মানুষ হিসাবে ভালো, আপনাকে আপনার কমিটমেন্ট আপনি রক্ষা করেন, তারপর হচ্ছে আপনার প্রতি ট্রাস্ট করা যায়, এই যে যে বেসিক জিনিসগুলো, আপনি যে নিয়ম মানেন, এই জিনিসগুলো আপনার নিজে থেকে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো আপনার কোনো এডুকেশনাল ইনস্টিটিউট আপনাকে শিখাই দিতে পারবে না। এইটা হচ্ছে যে কোনো কোচিং সেন্টারে যে হবে না, হয়তো তারা আপনাকে সহযোগিতা করতে পারবে, কিন্তু বেসিক যে এই বুথগুলো, সেই বুথগুলো কিন্তু আপনাকে লাগবে। যখন আপনি একটা টিমকে লিড করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধু ওই রিলেটেড নলেজ আছে, কিন্তু সেগুলো প্র্যাকটিসিং এর জন্য যে টাইপের গ্রহণযোগ্যতা দরকার, সেই গ্রহণযোগ্যতা আপনার ভেতরে নাই। সেই জন্য জায়গাতে কিন্তু আপনি যে একটা ডিফিকাল্টিস ফেস করবেন। অনেকেই ভালো খেলে, কিন্তু সবাই কিন্তু ভালো লিডার হয় না। দিন শেষে যেহেতু আপনি ইয়ে হবেন, ম্যানেজার হবেন, ম্যানেজার হওয়ার জন্য কিন্তু আপনাকে সবাইকে লিড করার মতো মানসিকতা থাকতে হবে। সেটার জন্য আপনার নিজস্ব কিছু প্র্যাকটিস থাকতে হবে, যে প্র্যাকটিস গুলো আপনার এডুকেশনাল ইনস্টিটিউট আপনাকে সহযোগিতা করবে, কিন্তু আপনার নিজেকে করতে হবে। যেমন সুমন বলছে, এখনকার যুগে তো অবশ্যই কম্পিউটার নলেজ দরকার। আপনি যে সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করছেন, সেই সাবজেক্ট রিলেটেড নলেজ আপনাকে আপনার এডুকেশনাল ইনস্টিটিউট দিবে, আমরা দিচ্ছি। বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্ট, অনেকগুলো মডিউল আমরা আপনাদেরকে অফার করছি, সেগুলো থেকে আপনি পাবেন। আর তারপর হচ্ছে আপনার কম্পিউটার নলেজ, এবং পরবর্তীতে শাহরিয়ার যেটা বললেন, সবাই জানি আজকের দিনে হচ্ছে আমাদের যে ভাষাগত যে ব্যাপারটা আছে, কমিউনিকেশন স্কিল, ইংলিশ, তার সাথে সাথে যদি এখন চাইনিজ আছে, চাইনিজটাকেও যদি আপনি শিখতে পারেন, আমাদের ইউনিভার্সিটির একটা প্রোগ্রাম আছে অলরেডি, ইচ্ছা করলে আপনি, কারণ আমরা জানি নেক্সট হচ্ছে বিজনেসটাকে যদি ওয়ার্ল্ডে কেউ ডোমিনেট করে, তার ভিতরে চায়নাও একটা গুরুত্বপূর্ণ পার্ট হয়ে আসতে পারে, সেটাও আপনি নিতে পারেন। আর হচ্ছে অনেক মেশিনারিজ আর অ্যাক্সেসরিজ কিন্তু সাপ্লাই করে হচ্ছে যে আমার চায়নার উপর নির্ভর করতে হয়। আমরা জানি যে তাদের ভাষাগত ব্যাপারে তারা হচ্ছে ইংলিশের চেয়ে তারা কিন্তু চাইনিজটাকে প্রেফারেন্স দেয়। সেই ক্ষেত্রে আপনার এটার জন্য আপনার সাপোর্টিং হতে পারে। তো আলটিমেটলি আপনাকে গোল ওরিয়েন্টেড হতে হবে। এডুকেশনাল ইনস্টিটিউট যা দেয় সেটা নেওয়ার মানসিকতা থাকতে হবে, সেটা নিয়ে কঠিন পরিশ্রম করতে হবে। তারপরে হচ্ছে যে কিছু সফট স্কিল যেগুলো আছে, সেগুলো আপনাকে নিজে থেকেই, যেগুলা আপনি পারেন সেগুলো আপনি পারেন, আর একটু ভালো করবেন। কোথাও যদি কারো কাছ থেকে নিতে হয় সেগুলো নিবেন। মাসুদ স্যার বললো যে ব্যাপারটা নেটওয়ার্কিং এর ব্যাপার, সিনিয়র জুনিয়র সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখবেন। এই ব্যাপারগুলো আমাদেরকে সহযোগিতা করবে আশা রাখি। ধন্যবাদ স্যার। আমাদের অ্যাডিশনাল ডিপার্টমেন্টের হেড তুষার স্যারের কাছে আমি জানতে যাব, স্যার ইন্টার্নশিপের বিষয় যেটা বললেন আমাদের সুমন ভাই, যে সেমিস্টার ব্রেকটাকে এইভাবে কাজে লাগানো যায়, স্যার এই বিষয়ে আপনি কিছু বলবেন স্যার? ওকে, ইন্টার্নশিপে যেটা আমাদের কিন্তু স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিকজ আমাদের কিন্তু যারা যারা অলরেডি সুমন বলতে পারবে, আমাদের কিন্তু দেখেন আমরা কিন্তু থিওরিটিক্যাল জিনিসগুলো পড়াই। আর আপনি যখন একটা ইন্ডাস্ট্রিতে যাবেন, অনেক সময় দেখবেন হচ্ছে পুরো নর্থ পোল সাউথ পোল ডিফারেন্স। বিকজ দেখেন আমরা কিন্তু গ্রামার, কিন্তু ইংলিশ গ্রামার, কিন্তু আমি যখন ছোট ছিলাম আমি ইংলিশ গ্রামার পড়েছি, এখনো কিন্তু ইংলিশ গ্রামার পড়ে, বাট কিন্তু দেখবেন কিন্তু দুনিয়া কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। সো আমরা কিন্তু যেটা করাচ্ছি স্টুডেন্টদের, সেটা কিন্তু গ্রামার শেখাচ্ছি। তো ওইভাবে কিন্তু যদি আপনি ইন্ডাস্ট্রি অ্যাসপেক্ট দিয়ে দেখেন, সেভাবে কিন্তু আমাদের এডুকেশনাল চেঞ্জেস গুলো কিন্তু এত র্যাপিডলি চেঞ্জ হয় না, যতটা কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ হচ্ছে। প্রতি সেকেন্ডে কিন্তু ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়। সেই তুলনায় কিন্তু আমাদের কিন্তু এডুকেশনের যে সিলেবাস গুলো আছে, সেগুলো কিন্তু অনেক কমই চেঞ্জ হয়, বিকজ আমরা কিন্তু ইচ্ছা করলেই সিলেবাস চেঞ্জ করতে পারি না, কারণ এখানে ইউনিভার্সিটির পারমিশন থাকে। সো ইন্টার্নশিপ হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি যাওয়ার আগে আপনি অ্যাটলিস্ট জানতে পারবেন ওয়্যার আই এম গোয়িং।
অ্যাকচুয়ালি আমাকে কোথায় গিয়ে সার্ভাইভ করতে হবে, আমার এন্টায়ার লাইফ কোন ইন্ডাস্ট্রিতে গিয়ে আমি কাটাবো। এইখানে আপনার কিন্তু একটা, ধরেন ইন্টারভিউর আগে, কেন ইন্টার্নশিপ ইম্পর্টেন্ট, ইন্টারভিউর আগে যদি জিজ্ঞেস করেন ইউ নো দিস মেশিন, হাউ টু ডু ডাইং অর হাউ দ্য ইন্ডাস্ট্রিজ ডুইং দ্য ওয়াশেস, আপনার কিন্তু কোনো ধারণাই থাকবে না, বিকজ আপনি কিন্তু আমাদের ইউনিভার্সিটি বা এডুকেশনের থিওরিটা পড়েছেন, প্র্যাকটিক্যালি কিন্তু ওইভাবে কিন্তু জানেন না। সো আপনাকে ওই জায়গায় জানতে গেলে ইয়েস ইউ হ্যাভ টু টেক সিরিয়াসলি ইউর ইন্টার্নশিপ, যেখানে কিন্তু আপনাকে, আমি কোন সময় বলবো, অনেক সময় বলে স্যার আমি কি এই ডিপার্টমেন্ট করবো, এই ডিপার্টমেন্ট, ডোন্ট চুজ। আপনাকে করতে হবে একদম হচ্ছে ফ্যাব্রিক কি করে ইয়ার্ন তৈরি হচ্ছে সেখান থেকে স্টার্ট করে কি করে পৌঁছাচ্ছে বাইরের কাছে, সেই পুরো স্টেজ গুলো জানতে হবে। তবে গিয়ে কিন্তু আপনি কিন্তু পুরো ক্লিয়ার একটা পিকচার পাবেন, ইয়েস আমি কালকে ফিউচারে যে এই ইন্ডাস্ট্রিতে যাব, আমি সেই জায়গাগুলো চিনি জানি। আমি যদি মেশিনই না চিনি, আমি কি করে গিয়ে পরের দিন জানবো না এই মেশিনটা এই করে, এই করতে পারে। আমাকে যে যা বলবে, আচ্ছা আমি একটা ধরেন কস্টিং করতে দিচ্ছি, না স্যার ওই মেশিনে তো এই প্যাটার্নে তো এরকম হয় না, এই হয় না, সে কিন্তু আমাকে বোঝাবার চেষ্টা করবে। বাট আমার যদি ওই মেশিন বা ওই জিনিসটার উপর যদি ক্লিয়ার নলেজ না থাকে, তাহলে কিন্তু আমি কিন্তু অন্যদের দ্বারা কিন্তু বিলিভ করতে শুরু করবো যে না এটা পসিবল না। বাট ইউ হ্যাভ টু নো ইজ ইট পসিবল অর নট, ইউ হ্যাভ টু নো দ্য মেশিনস, হাউ দে আর ফাংশনিং। এটা আপনাকে কিন্তু আমি সবসময় বলি ইন্টার্নশিপ খুবই 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 গুরুত্বপূর্ণ, বিকজ আপনি একটা থিওরি জেনে আপনি একটা ইন্টার্নশিপে যাচ্ছেন, যেখানে গিয়ে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসগুলো দেখবেন, এবং ওখানে কিন্তু আপনার যে থিওরি যে নলেজ গুলো আছে সেগুলোকে ইমপ্লিমেন্ট হচ্ছে কিভাবে সেটা জানবেন। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনাকে নিয়ে যাবে ইন্টারভিউতে। এবং যখন ইন্ডাস্ট্রি দেখেন, ইন্ডাস্ট্রিতে যখন লোকজন আসে ইন্টারভিউ নেয়, দে উইল আস্ক অল কোশ্চেন ফ্রম দ্য ইন্ডাস্ট্রি রিলেটেড, রাইট? তারা কিন্তু লেকচারশিপ ধরে কিন্তু আপনাকে কোশ্চেন করবে না। সো আপনাকে কিন্তু অবশ্যই ইন্টার্নশিপটাকে সিরিয়াসলি নিতে হবে, এবং ইন্টার্নশিপটাকে ভালো করে এ টু জেড সবকিছু শিখতে হবে। আমি কোনো স্পেসিফিক করবো না যে এটা শেখেন না, আপনাকে সবকিছুই শিখতে হবে, জানতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি এগুলো হচ্ছে একটা, মানে কি বলবো, মানে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের মতো, আপনি এটা না জানলে ওটা ভালো জানবেন না, এটা না জানলে ওটা ভালো জানবেন না। তো আপনাকে সবকিছু জানতে হবে, দেন আপনাকে ইন্টারভিউতে যেতে হবে, তবে আপনি কিন্তু ভালো পারফর্ম করতে পারবেন। সেই জন্য আমি সবসময় বলি ইন্টার্নশিপ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু টেক ইটস ভেরি সিরিয়াসলি। থ্যাংক ইউ স্যার। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, খুব শীঘ্রই আবার চলে আসছি। স্টে উইথ আস। থ্যাংক ইউ।
ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ তুষার স্যার আপনার মূল্যবান মতামত জানানোর জন্য। আমি এবার মাসুদ স্যারের কাছে যাব। একবারে সরাসরি দুটো কোশ্চেন করবো মাসুদ স্যারকে আমি। এক হচ্ছে লিডারশিপ নিয়ে, এক নম্বর বিষয়। আর দুই নম্বর বিষয়টা হচ্ছে আম, আমি এই ব্যাপারটা একটু স্টুডেন্টদের পক্ষ হয়ে কথা বলতে চাই এই বিষয়টা নিয়ে, যে আম, আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকেই শুনে আসছি যে এই ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি জবও করা যায়, জবের সুযোগ সুবিধাও আছে, এই ধরনের ফ্যাসিলিটিস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায় থেকে দেয়া হয়। কিন্তু স্যার আমি নিজেও জব করেছি, রবিতে জব করেছি, জেনেক্স ইনফোসিস জব করেছি, কিন্তু আসলে জব করে পড়াশোনা করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং আমার রেজাল্টও সেই 3 সেমিস্টার ধরে অনেক ফল করেছিল, বিলো 3 এর নিচে আমি পেয়েছিলাম রেজাল্ট। তো যার কারণে জব করে ছেড়ে দিয়েছি আমি। কিন্তু স্যার আমি যেটা বলতে চাচ্ছি, 9 সেমিস্টার বা 8 সেমিস্টার বা 10 সেমিস্টার থেকে এমন কোনো ধরনের ক্লাস রুটিন ম্যানেজ করা যায় কিনা, বা এমন কোনো ব্যবস্থা করা যায় কিনা যাতে স্টুডেন্টরা কোনো ফ্যাক্টরিতে অ্যাজ এ ইন্টার্নশিপ বলি বা জব বলি, পার্মানেন্ট জব বলি, যাতে জয়েন করে ফেলতে পারে। তাহলে এতে কি আরও কয়েকটা সুবিধা হয় না, যে সে মানে যে আমরা যেটা শিখছি ইউনিভার্সিটিতে ক্লাসে, সেটা আমরা জবে গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। লাইক আমরা কোনো ম্যাথ করছি, আমরা কোনো ফ্যাব্রিক কনজিউম করছি, সেটা আমরা ফ্যাক্টরিতে গিয়ে আমরা সেটাকে রিলেট করতে পারছি, এবং ফ্যাক্টরিতে যে কোনো সমস্যা বা ডিফিকাল্টিস ফেস করি সেটা ক্লাসে এসে আমরা টিচারদের কাছ থেকে আমরা সমাধান জেনে নিতে পারবো। এতে করে আরও অনেক পজিটিভ অ্যাসপেক্টও আসে সামনে। আরেকটা সুবিধা যেটা চোখে পড়ে আমার, যে অনেকে সেমিস্টার ফিস দিতে গিয়েই অনেক হিমশিম খেয়ে যায়, তো তাদের জন্য অনেক সুবিধা হয় আমার কাছে মনে হয়। এখন এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন মাসুদ স্যার। ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ শাহরিয়ার। সো প্রথমে আসছে হচ্ছে কি ইন্টার্নশিপের ব্যাপারে। ক্লাস এখন অনেক স্টুডেন্ট আমাদের আছে যারা মনে করেন হচ্ছে কি জাহিদ, ও এখন 6 সেমিস্টার শেষ করে 7 সেমিস্টারে উঠবে। আমরা এখন যা পড়াচ্ছি লেসন প্ল্যান এবং লেকচার শিট দিয়ে দিচ্ছি, সেটা মুখস্থ করি আপনি পাশ করে যেতে পারবেন। সো ওর জন্য কিন্তু 7 সেমিস্টারের কোনো ব্যাপার না। ওকে যদি হচ্ছে কি আমরা এখন 11 সেমিস্টারটাও জুমে ক্লাস নেই, ওর তো বোঝার কথা, কারণ যেহেতু আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, ও কিন্তু 11 সেমিস্টার শেষ করে 12 সেমিস্টারে যেতে পারবে এবং একটা গ্রেড সে ঠিকই পেয়ে যাবে। বাদ বাকি যে 7th এবং 8 না করেও কিন্তু পার পেয়ে গেল, ভবিষ্যতে সে এটাতে প্রবলেম করবে। এই জন্য হচ্ছে ক্লাস্টার করা আছে প্রত্যেকটা জিনিসের। এই জিনিসগুলো আসলে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা টিচাররা ক্রিয়েট করি নাই, এটা বছরের পর বছর যারা হচ্ছে রিসার্চার, আমাদের শুধু বাংলাদেশ না বাইরের থেকেই মূলত আমরা সব জিনিস অ্যাডপ্ট করি। তো এই অ্যাডপশনের এই জিনিসটা তারা স্টুডেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে অথবা স্টুডেন্টের উপরে মনস্তাত্ত্বিক জিনিসগুলা বিবেচনা করেই তাদের উপর ফেলেছে যে 12তম সেমিস্টারে যদি একটা ছেলে ইন্টার্ন করতে যায় তাহলে তার জন্য সুবিধা হয়। এখন সে কেন 7 সেমিস্টারে বা 6 সেমিস্টারে বা 9 সেমিস্টারে ইন্টার্ন করতে পারবে না? অবশ্যই পারবে। আপনাদের এখন হচ্ছে কি জুমে ক্লাস হয়, বা 2 দিন বা 3 দিনও যদি অফলাইনে ক্লাস হয়, সে কিন্তু বাকি 3 দিন বা 4 দিন ইন্টার্ন করতে পারবে এবং তার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তাকে সে দিতে পারবে। সেক্ষেত্রে যেটা হয়, একটা ছেলে যখন সে 7 বা 8 সেমিস্টারে বা 9 সেমিস্টারে পড়ে, তার বয়স যদি বিবেচনা করি 19 বা 20 বা 21 বছর বয়স, ওই বয়সে সে হি ইজ নট ম্যাচিউরড ইনাফ। সো সে যখন ইন্টার্ন করবে অথবা হচ্ছে কি তার হাতে যখন হচ্ছে কি মানে টাকা পয়সা চলে আসবে যে তাকে নিজেকে সাপোর্ট করার জন্য, সে ওইটাতেই বেশি মোটিভেট হবে। সে তখন পড়াশোনাতে ডিমোটিভেটেড থাকবে, কারণ সে চিন্তা করবে আমি 3 দিনের জায়গায় যদি 5 দিন জব করি তাহলে আমার টাকাটা আরো বাড়বে। সেক্ষেত্রে রেজাল্ট তার কাছে ওই সময় মুখ্য বিষয় না, ওই সময় মুখ্য বিষয়টা হবে তার হচ্ছে গিয়ে মানি। তো এই মানি আর্ন করতে গিয়ে যেটা হবে, তার রেজাল্ট খুব খারাপ হবে। দিন শেষে রেজাল্ট কিন্তু হচ্ছে গিয়ে একটা জিনিস আপনার সারা জীবন ক্যারি করে। রেজাল্ট আপনি যখনই দেখবেন হচ্ছে কি আপনি 3 নিচে পেয়ে যাবেন বা 2.5 পাবেন, আপনার মন খারাপ হবে। কিন্তু ওই সময় হয়তো বা আপনি পেতেন হচ্ছে কি 5,000 বা 6,000 টাকা। ওই সময়টাতে আপনি হয়তো বা আপনাকে সার্ভাইভ করার জন্য আপনি কিছু টাকা ইনকাম করতে পারতেন। দিন শেষে রেজাল্ট এটা কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারছেন না। সো এই কারণে বলবো যে 12তম সেমিস্টার হচ্ছে যেহেতু লাস্ট সেমিস্টার, তখন আমাদের স্টুডেন্টরা অনেক বেশি ম্যাচিউর থাকে, তখন ক্লাসও আমাদের খুব কম থাকে, 3টা বা 4টা মডিউল। সেই ক্ষেত্রে যদি তখন ইন্টার্ন করে
তাহলে তাদের জন্য সুবিধার রেজাল্টও ভালো হবে তাদের, প্লাস তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের দিকেও তারা এগিয়ে যাবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার ফ্রেন্ড সার্কেল যারা 2000 এর দিকে, অনেক ফ্রেন্ড হচ্ছে কি 97-98 এর দিকে নর্থ সাউথ থেকে ক্রেডিট ট্রান্সফার করে কানাডাতে গিয়েছিল, হচ্ছে ক্রেডিট, কিন্তু যখনই দেখলো তারা ম্যাকডোনাল্ডস বা কেএফসি বা পিৎজা হাটে জব করতেছে এবং ওই প্রতিদিন তাদের হচ্ছে গিয়ে ইনকাম হচ্ছে যে 8 ঘন্টার জায়গায় যদি 10 ঘন্টা জব করে তাহলে হচ্ছে প্রতিদিন সে ডলার পাচ্ছে। এতে হয় কি 2 বছর তার বাকি ছিল মানে অনার্স ডিগ্রি শেষ করতে, সেই 2 বছরেরটা এরকম আমি কয়েকজনকে পেলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই আমি পেলাম, সেটা হচ্ছে 8 থেকে 9 বছর তার লেগে গেছে পাশ করে বের হইতে। বছরের পর এখন টাফ, কিন্তু 2000 সালের দিকে অতটা টাফ ছিল না, বছর বছর তারা স্টুডেন্ট ভিসা রিনিউ করতো। এখন দেখা গেছে হচ্ছে কি খুব টাফ হয়ে গেছে ফরেন এডুকেশনও, যে 2 বছর বা 3 বছরের ভিসা দিচ্ছে। সো আমি দেখি এটা প্রভাব একটা পড়বে, কারণ কোমলমতি শিশুরা যখন টাকার দিকে, আর্নিং এর দিকে হচ্ছে কি মনোযোগ দেয়, তখন তার রেজাল্ট খারাপ হবে। এই কারণে আমি তাদেরকে বলবো, হয়তোবা সে এই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, একটা ছেলে যদি ওই অবস্থায় 8 বা 9 সেমিস্টার ইন্টার্ন করে, তাকে খুব বেশি টাকা দিবে না, 6 বা 7 হাজার টাকা, সেটা তার লিডারশিপ হচ্ছে গিয়ে আমরা ভাই বোন আসলে সবাই লিডার। এখন হচ্ছে গিয়ে এই একটু আগে হচ্ছে গিয়ে আমাদের তুষার স্যার এবং হচ্ছে গিয়ে আমাদের সোহেল স্যার কিছু কমেন্ট করেছিল আমাদের স্কিলস এর ব্যাপারে, স্কিলস এর ব্যাপারে যে কোশ্চেন গুলা করেছেন। অ্যাজ এ মার্চেন্টাইজার হিসেবে আমাদের হচ্ছে গিয়ে আমার মতে হচ্ছে কি আমাদের কিছু স্কিলস ডেভেলপমেন্ট থাকতে হবে নিজেদের ভিতরে মার্চেন্টাইজার হিসেবে, যা আমাদেরকে অবশ্যই প্রফেশনাল অ্যাটিটিউড দেখাতে হবে। আমাদের হচ্ছে কি ফোরকাস্টিং স্কিলসটা অ্যাজ এ মার্চেন্টাইজার হিসেবে মাস্ট। আমি কি ফোরকাস্ট করবো, এখনকার সিচুয়েশন হচ্ছে কমিউনিকেশন স্কিলসটা ভাইটাল, যেটা সোহেল স্যারও মেনশন করলো যে আমাদের ম্যাক্সিমাম বিজনেস হচ্ছে চাইনিজদের সাথে, সো অবশ্যই চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখাটা অ্যাডভান্টেজ, এবং হচ্ছে সাথে সাথে ইংলিশটা থাকতেই হবে, জানতেই হবে। ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টা দেশের ভিতরে বাংলাদেশ আমরা কিন্তু খুব পিছিয়ে আছি ডিউ টু কমিউনিকেশন স্কিলস। ইন্ডিয়া এদিক থেকে কিন্তু অনেক আগে আছে, যেহেতু তাদের 29টা ভাষা, সো এই কারণে ইংলিশ তাদের হচ্ছে একটা কমন প্ল্যাটফর্ম। আমি কলকাতার খুব অজপাড়া গায়েও আমি গিয়েছি, আমি ওখানে দেখলাম হচ্ছে তারা হিন্দিও ঠিক মতন বলতে পারে না, কিন্তু ফরেনারদের সাথে ইংলিশ কিন্তু তারা চালায় যাচ্ছে। গ্রামাটিক্যাল মিস্টেক অফ ডাজন্ট ম্যাটার, তাদের স্কিলটা কিন্তু মানে খুবই স্ট্রং, কাজ চালানো দিয়ে হচ্ছে কথা। এবং শ্রীলঙ্কানদের ক্ষেত্রেও কিন্তু সে কথা, কিন্তু আমরা বাংলাদেশিরা আমরা হচ্ছে না পারছি বাংলা বলতে, না পারছি ইংলিশ ঠিক মতন বোঝায় বলতে, আমরা একটা মাঝামাঝি অবস্থায় আছি। এটা খারাপ, এটা আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদেরকে 2টা 3টা 4টা 5টা যে কোনো ভাষায় পারদর্শী হইতে হবে। আমরা যখন ইংলিশ শুনি তখন কিন্তু আমরা গালি দিচ্ছি না, ওয়াও হি ইজ ফ্যান্টাস্টিক। যখন আমরা হিন্দি গান গাই তখনই হচ্ছে কি আমরা জাতি দেশ মানে খুব টানাপোড়েন চলে আসে। আমরা যখন হচ্ছে গিয়ে কোনো ইন্ডিয়ান গার্লফ্রেন্ড নিয়ে আমি ঘুরবো তখন হি ইজ ওয়াও, যখন পাকিস্তানি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবো তখন কিন্তু হচ্ছে কি হি ইজ এ শিট, মানে একদম পুরো রাজাকার। এই যে আমাদের মেন্টালিটি, এই মেন্টালিটি চেঞ্জ হওয়া দরকার। যখন আমি ইংলিশ গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছি তখন কিন্তু আমি কিছু বলতেছি না, নো কমেন্টস। সো এই যে আমি গার্লফ্রেন্ড নিয়ে ব্যাপারটা, বিষয়টা হচ্ছে গিয়ে এই কারণে বললাম যে আমাদের মানসিকতা ম্যান টু ম্যান কত ভ্যারি করতেছে। আমি আপনাদের ক্লাসেও বলেছিলাম যে আমাদের মানসিকতা কিরকম, যে আমি এখন আপনাদের টিচার, এখানকার 10 জন ছেলে স্টুডেন্টের সাথে যদি রাত 9টার সময় রাস্তায় দাঁড়িয়ে সিঙ্গারা খাই অথবা পিজা হাটে বসে পিজা খাচ্ছি, সবাই দেখে বলবে স্যারটা কিন্তু খুব ফ্রেন্ডলি, স্টুডেন্টদেরকে নিয়ে পিজা খাচ্ছে। ঠিক অপোজিটটা চিন্তা করেন, আমি হচ্ছে 10টা মেয়ে স্টুডেন্টকে নিয়ে পিজা হাটে পিজা খাচ্ছি, পরের দিনই মনে করেন আমার সংসার ধর্ম সব শেষ হয়ে যাবে, ফেসবুকে ছবি চলে আসবে যে স্যারটা কি লোফার, আচ্ছা এতগুলা মেয়েকে নিয়ে একসাথে পিজা হাটে বসে রঙ্গমঞ্চ চালাচ্ছে। সো এই যে মানসিকতা, এই মানসিকতা ডেভেলপ আমাদের করতে হবে, এবং মানসিকতা ডেভেলপ একদিনে হবে না, এটা যত বেশি আপনি কমিউনিকেশন বাড়াবেন তত বেশি আপনি স্কিলস হবেন। এরপর হচ্ছে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে প্ল্যানিং স্কিল বাড়াইতে হবে। অ্যাজ এ মার্চেন্টাইজার হিসেবে আমাদের নেগোসিয়েশন স্কিলসটা খুব স্ট্রং থাকতে হবে, আমাদের হচ্ছে গিয়ে এক্সপোর্ট সম্পর্কে নলেজেবল থাকতে হবে, আমাদের ডিসিশন মেকিং স্কিলসটা খুবই স্ট্রং থাকতে হবে, খুবই স্ট্রং থাকতে হবে। আরেকটা হচ্ছে কি আমাদের যে কোনো সিচুয়েশনে অ্যাডপ্ট করার যে বিষয়টা, আমাদের দেখেন এখন প্যান্ডেমিক সিচুয়েশনে আমরাও খুব প্যানিকের মধ্যে ছিলাম, কিন্তু আমরা কিন্তু অ্যাডপ্টেড। আমরা হচ্ছে গিয়ে 1 মাস আমরা অবজার্ভ করেছি আসলে আমরা কিভাবে কাজ চালাবো। পরবর্তীতে আমরা জুম সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না, আমরা সবসময় প্ল্যাটফর্মে শুনেছি যে বিদেশে অনলাইনে এরকম ক্লাস হয় জুম দিয়ে, হোয়াইট বোর্ড দিয়ে, গুগল ম্যাট দিয়ে, আমরা তখন হাসতাম, দৌড়ো এগুলো আমাদের দেশে হবে না কোনোদিন। কিন্তু দেখা গেছে হচ্ছে যে না,
আমাদের দেশে এখন আমরা সবাই পারদর্শী। আমাকে আজকে সন্ধ্যা 7:30টার সময় আমাদের প্রফেসর নিত্যানন্দ সাহেব ফোন করেছিলেন, ওনার বয়স হচ্ছে 72। সো এই বয়সে উনি এখন জুমে ক্লাস দিচ্ছে, তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না। তো এই যে অ্যাডাপ্টিবিলিটি, এটা একটা কিন্তু বিরাট ব্যাপার। অ্যাজ এ এজ অফ 72, মানে নাও সে হচ্ছে কি আমাদের ফেসবুক চালাচ্ছে, সে জুমে ক্লাস দিচ্ছে। সো সিচুয়েশন এমন একটা জিনিস, যে কোনো সিচুয়েশনে আমাদেরকে অ্যাডাপ্টিবিলিটি অবশ্যই বাড়াইতে হবে। তার হচ্ছে টিম ওয়ার্ক, আরেক ভাইটাল ইস্যু। সো আমাদের টিম ওয়ার্ক অবশ্যই স্কিলস সম্পর্কে জানতে হবে, এবং মাল্টি ল্যাঙ্গুয়েজ, যেটা আমি প্রথমেই বললাম যে মাল্টি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এতগুলা গুণ যখন একজনের ভিতরে থাকবে বা অ্যাডপ্ট করবে, তখনই হি ইজ এ গুড লিডার। এবং লিডারের ভিতরে আরেকটা জিনিস থাকতে হচ্ছে অনেস্টি, ডেডিকেশন, এবং থাকতে হচ্ছে তার ভিতরে কনফিডেন্স, তার ভিতরে ক্রিয়েটিভিটি থাকতে হবে, আরেকজনকে ইন্সপায়ার করার মতন তার অ্যাবিলিটি থাকতে হবে। আমি আমি আমার ক্ষেত্রে যদি বিবেচনা করি, যে কোনো ইস্যুতে আমার একটা পজিটিভ জিনিস হচ্ছে আমি খুব কুইকলি ডিসিশন নিতে পারি। আমার ভিতরে কখনো মানে হ্যাঁ এটা নিব কি নিব না, হলে কি হবে, আমি কিন্তু কখনো এটা চিন্তা করি না। এনি কাইন্ড অফ সিচুয়েশনে আমি ডিসিশনটা খুব কুইক নিতে পারি। অ্যাজ এ লিডার হিসেবে আমি মনে করি এই কোয়ালিটিস গুলা তাদের থাকা উচিত। এবং হচ্ছে কি, এটা যত সে প্র্যাকটিস করবে তত সে অ্যাডপ্ট করবে। এটা কিন্তু বিল্ড আপ হয় না, এটা প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। হাউ টু প্র্যাকটিস, হাউ টু কমিউনিকেট উইথ আদার্স, হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন। যেমন হচ্ছে কি, এই আপনাদের ক্লাসে শুধু আপনি কেন লাইভে আসছেন, কারণ আপনার কিন্তু সেই কমিউনিকেশন স্কিলসটা আছে। আপনি যদি সুমনকে দেখেন, ওদের ক্লাসে তো আরো অনেক স্টুডেন্ট ছিল, মোটামুটি সমস্ত টিচারদের সাথে ও লিয়াজও মেনটেন করে চলতেছে। আমরা যদি দেখি মুমিনের ক্ষেত্রে, এখন যে 12th সেমিস্টারে আছে, দেখেন মুমিন কিন্তু হচ্ছে কোনো ডিপার্টমেন্ট না, ও ফ্যাশন বলেন, এএমএম বলেন, বিবিএ বলেন, ইভেন হচ্ছে গ্রাফিক ডিজাইন বলেন, সকলের সাথে কিন্তু ওর একটা খুব ভালো কমিউনিকেশন ও মিট আপ করে। এবং হচ্ছে কি স্টুডেন্ট, আমরা কোনো একটা মেসেজ পার্সিভ করলে ও কিন্তু খুব সুন্দরভাবে সেটা মানে কমিউনিকেট করে বা পার্সিভ করে আদার স্টুডেন্টের সাথে। সো এগুলা কিন্তু ধীরে 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 ডেভেলপ করতে হবে। হয়তো আমাদের ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে আমাদের অনেক সময় শাইনেস কাজ করে, জড়তা কাজ করে, বাট এই জড়তা কাজ করেই আমাদেরকে আরো আগাইতে হবে। আমরা যদি ইউনিভার্সিটিতে জিনিসটা প্র্যাকটিস করি, তাহলে কাজের ক্ষেত্রে দেখা গেছে অনেক দূর আমরা আগায় যাবো। কারণ এখানে ইউনিভার্সিটিতে যদি আমরা শাইও থাকি, আমরা কিছু বলবো না, তো বকা দিবাই তুমি এত শাই কেন, তোমাকে আরেকটু কমিউনিকেশন স্কিলস বাড়াতে হবে। কিন্তু যখনই আপনি প্রফেশনাল বডিতে চলে যাবেন, ওরা কিন্তু আপনাকে বকা দিবে না, ওরা আপনাকে মার্কিং করবে। সো এই স্কিলস গুলা মনে হয় যে ইউনিভার্সিটি থেকে, ক্লাসরুম থেকেই আমাদেরকে বাড়ানো উচিত বা বাড়াতে হবে। তবে সেমিস্টার ব্রেকের কথা আমি একটু একটু ইন্টারাপ্ট করছি। সেমিস্টার এখন যে ব্রেকটা চলছে, আমরা জানি না আসলে হচ্ছে কি আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশন কবে শেষ হবে। তবে আমরা অ্যাজাম্পশন করছি হচ্ছে কি নেক্সট 3 থেকে 4 মাস মিনিমাম লাগবে। আমরা যদি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের উপরে তাকিয়ে থাকি, তাহলে দেখবো সেটা ছাড়া আরো কনফিউজড হয়ে যাবো। যে ওরা একবার বলছে যে 2 বছর লাগবে, একবার বলছে 3 বছর লাগবে, একবার বলছে সোশ্যাল ডিস্টেন্সিং না মানলেও হবে। এবং হচ্ছে কি বিভিন্ন দেশ প্রতিদিনই তাদের হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে তাদের ওষুধের কথা বলছে, অমুক অমুক দেশ আজকে ওষুধ বের করে ফেলছে, আগামী 6 মাসের ভিতরে আসবে। এগুলো সব হচ্ছে আশা। সো আমরাও আশাবাদী যে আগামী 3 থেকে 4 মাস মিনিমাম আমাদের এই সিচুয়েশনটা থাকবে। তবে এখন আমি দেখলাম যে বিভিন্ন দেশের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রিন্সটন ইউনিভার্সিটি, ওয়ার্ল্ডের নাম করা ইউনিভার্সিটি, তারা কিন্তু বিভিন্ন স্কিলস এর উপরে ছোট ছোট কোর্স দিচ্ছে, 10 ঘন্টা 12 ঘন্টার কোর্স গুলো দিচ্ছে ফ্রি অফ কস্ট। এখানে কোনো টাকাই লাগবে না। আমি আমার স্টুডেন্টদেরকে বলবো, যেহেতু আপনারা একদমই এখন অবসরে আছেন, হয়তো বা 4টা বা 5টা মডিউল আপনার ক্লাস হবে, বাদ বাকি 24 ঘন্টা অনেক লম্বা সময় কিন্তু আপনি বাসায় থাকছেন। সো আমি মনে করি প্রিন্সটন বা হার্ভার্ড বা কেমব্রিজ উপরে, মার্কেটিং এর উপরে, ফাইন্যান্সের উপরে আপনারা এই কোর্সগুলো করতে পারেন। যেহেতু আপনারা যে ব্যাকগ্রাউন্ডের, আপনারা হচ্ছে অ্যাপারেল এবং ফ্যাশনের, ওই সমস্ত কোর্সগুলো সাধারণত খুব কম দেশেই হয় বা কম ইউনিভার্সিটি হয়। ওই সমস্ত কোর্সের উপরে আপনি পাবেন না ফ্রি অফ কস্টে। বাট যে সমস্ত কোর্সগুলো পাচ্ছেন, যেগুলো মনে করেন যেমন লিডারশিপ স্কিলস, এটা ভবিষ্যতেও কাজে লাগবে, এই ধরনের ইউডেমি আরেকটা হচ্ছে সাইট যেখানে সব ধরনের কোর্স পাওয়া যাচ্ছে। সো সেখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এবং হচ্ছে সাথে সাথে ইংলিশ হচ্ছে গুগলে গেলে হাজার 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 ক্লিপ আছে, যেখান থেকে আমাদের কমিউনিকেশন স্কিলসটা আমরা বাড়াতে পারি। এই সিচুয়েশনে আগামী 3 থেকে 4 মাস একটা টার্গেট থাকতে হবে। এই 3 মাসে আমি কয়টা কোর্স শেষ করব, আমি কি ল্যাঙ্গুয়েজ বাড়াবো। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা অন্তত সময় দেন, ইনশাআল্লাহ ডেফিনেটলি 3 মাসে অনেক বেশি আমরা ডেভেলপ করতে পারবো আমাদের নিজেদেরকে। থ্যাংক ইউ শারিয়ার।
এটার সাথে আমি ডিসএগ্রি। এই ব্যাপারটা আমি একটু বলি শাড়ির মাঝখান থেকে। সেটা হচ্ছে সরি, সেটা হচ্ছে যে সুমন যেটা বলছে সেটা একটা বিকল্প হতে পারে। মাসুদ স্যার প্রতিবারই কিন্তু যে কথাটা বলছে যে আপনার যে সিনিয়র আছে, এই ট্রেডে যারা সিনিয়র আছে, সিনিয়রদের সাথে রিলেশনশিপ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যদি এই রিলেশনশিপটা যারা এই ইউনিভার্সিটি থেকে বেরিয়ে গেছে অথবা হচ্ছে এই ট্রেডে যারা কাজ করে তাদের সাথে যদি আপনি কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ থাকে, আর রিলেশনশিপ থাকার জন্য যে আসলে অনেক কিছু দরকার সেটা না, সেটা আপনি আমার চেয়ে স্মার্ট, এখনকার যারা আছে তারা আমাদের চেয়ে অনেক স্মার্ট, তারা আরো অনেক ভালো বুঝে কিভাবে রিলেশনশিপ গুলোকে মেনটেন করতে হয়। যেহেতু আপনার গোল আছে যে আপনি এই ট্রেডে আপনি জব করবেন, এই ট্রেডে আপনাকে আপনি প্রতিষ্ঠিত করবেন, সেক্ষেত্রে আপনি যখন একটা ছেলে ইন্টার্নশিপে যায়, দেখেন ইন্টার্নশিপে যায় কিন্তু অনেক পরে, আমরা আলাপ করতেছি হচ্ছে 7 সেমিস্টার, 8 সেমিস্টার, 9, 10, 11, 12, অর্থাৎ ইন্টার্নশিপের আগে যেটা বলা ছিল এটা আসলে ইন্টার্নশিপ ওইভাবে না বলে আমরা বলতে পারি যে শর্ট কোনো ভিজিটে আমরা যেতে পারি কিনা। তো শর্ট ভিজিট গুলোর জন্য যেটা হতে পারে, পার্সোনাল রিলেশনশিপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর সেই পার্সোনাল রিলেশনশিপ হতে পারে যে আপনি যখন তার আশপাশ থাকবেন বিভিন্ন ভাবে, সাপোজ আপনি এখন হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পরে যে ছেলেটা, তার কিন্তু একটা ফিফথ সেমিস্টারের ছেলের সাথে রিলেশনশিপ ভালো থাকাটা খুব কঠিন কোনো ব্যাপার না। সে যখন ক্যান্টিনে বসলো, সে যখন বাইরে থাকলো, তাকে একটু রেসপেক্ট করলো, তার সাথে একটু কথা বললো, ক্যারিয়ার নিয়ে উপরের দিকের ক্লাসগুলো নিয়ে কথা বললো, তাহলে দেখা যায় আলটিমেটলি তার সাথে একটা রিলেশনশিপ হয়ে যায়। যখন ওই ছেলেটাই, যখন ফিফথ সেমিস্টারের ছেলেটা কিন্তু তার থেকে 2-3 সেমিস্টার আগে সে কিন্তু ইয়েতে মার্কেটে গেল, এখন যদি ওই ছেলেটা যদি তার জন্য যদি কিছু হেল্প করার চেষ্টা করে, সেক্ষেত্রে হয়তো করতেও পারে। এজন্যই আমার মনে হয় যে নেগেটিভ কিছু বলে যে আমি করবো 6 মাস, 1 বছরের জন্য জবে যাব অথবা 3 মাসের ট্রেনিং এ যাব, যে আমি 3 সপ্তাহ করে আমি চলে আসলাম, সেটা হচ্ছে ভালো হয় আপনি বলেই যান যে আমি একটা শর্ট ভিজিটে যাইতে চাই, আমি 2 সপ্তাহ একটু দেখতে চাই আপনার আশপাশ অথবা আপনার অর্গানাইজেশনের আশপাশ। যদি এই টাইপের রিলেশনশিপ করতে পারেন সেক্ষেত্রে একটা পজিটিভ আসতে পারে। আর আমার মনে হয় না যে, আর যেহেতু আপনি একটা এডুকেশনাল ইনস্টিটিউটকে রিপ্রেজেন্ট করবেন যখন একটা ইন্টার্নশিপে যাবেন, তো সেক্ষেত্রে আপনার আচরণের উপরে কিন্তু ভবিষ্যতে যারা যাবে তাদের আর অনেক কিছু নির্ভর করবে। সেক্ষেত্রে আমাদের সবারই সচেতন থাকতে হবে। আপনি মানে শুধু আপনি না, আপনি মানে হচ্ছে আপনার এডুকেশনাল ইনস্টিটিউট, আপনি মানে হচ্ছেন আমি, আমরা সবাই আপনার যে আহ, আগে যে পাশ করে গেছে তারা এবং আপনার পরে যারা পাশ করবে তারাও। সেজন্য আমাদের মনে হয় যে সবাই সবার জায়গায় সৎ থাকা উচিত এবং ভালো আচরণ করে আমাদের চলে আসা উচিত। জি, ধন্যবাদ স্যার। স্যার আপনি যে বললেন মানে ভিজিটে গেলে একদিন 2 দিন, সপ্তাহে 2 দিনের বেশি ভিজিটে গেলেও মানে ফ্যাক্টরি থেকে অ্যালাউ করতে চায় না, সেক্ষেত্রে কি করা যেতে পারে? এখন সাপোজ যখন আপনি 7 সেমিস্টারে পড়েন, তখন আপনার আসলে আমি মনে করি না যে আপনার একটানে 2 মাস যাওয়ার কোনো দরকার আছে, ঠিক আছে? তখন আপনার এই আস্তে আস্তে করে আপনি যান, একবারে আপনি আর যারা প্রোডাকশন ফ্লোরে কখনো গেছেন, একটা অফিসে গেছেন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমি যে অফিসে আসি, এই অফিসে যদি কেউ কাউকে আমার পাশে এনে 2 মাসের জন্য বসায় দেয়, কোনো না কোনো ভাবে আমার কাজে কিছু না কিছু প্রভাব ফেলবে। আর প্রোডাকশন ফ্লোর গুলোতে যখন কেউ যায়, সেক্ষেত্রে কিন্তু আশপাশে তাদের প্রোডাক্টিভিটি অনেক কিন্তু কমে যায়, কারণ হচ্ছে সবার অ্যাটেনশন কোনো না কোনো ভাবে ওই ছেলে অথবা মেয়েটার প্রতি আসে। এজন্যই আপনি চাইলেই, এটা আপনার প্রত্যাশা আপনি যাবেন 2 মাসের জন্য, কিন্তু সেটা কতটুকু ফিজিবল সেই অর্গানাইজেশনের কনসার্ন থেকে, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার প্রয়োজন আছে, আপনি যাইতে চাইবেন। এই জন্যই মনে হয় না যে র্যান্ডমলি আপনি ফিফথ সেমিস্টারে বললেন আপনি 2 মাস যাবেন, আপনি 7 সেমিস্টারে বললেন আপনি 2 মাস যাবেন, আপনি 8 সেমিস্টারে বললে যাবেন, এটা কিন্তু আসলে যৌক্তিক না সবসময়, ঠিক আছে? আপনার যতটুকু দরকার, এই সেমিস্টার লাস্ট সেমিস্টারে আমি কি পড়ছি, কোন জিনিসগুলো পড়ছি, সেটার জন্য শর্ট 2-1টা ভিজিটেও অনেক কিছু হতে পারে। যদি আপনি আপনি ভালো অবজারভার হন, আপনি যদি ভালোভাবে দেখতে পারেন, মনে হয় এটাও গুরুত্বপূর্ণ কিছু। আর আপনি স্টুডেন্ট লাইফে একদম 100% প্রফেশনাল ফ্লেভার আপনাকে নিতে হবে, এটা আমার মনে হয় না ম্যান্ডেটরি। ধন্যবাদ স্যার। আমি আমি যখন আমার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করি সোহেল স্যারের জন্য এই ক্ষেত্রে,
যে আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমি বেসিক্যালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তখন ওখানে আমাদের 6 মাসের সেমিস্টার আপনাদের মতোই ছিল, আপনাদের তেমন মধ্যে 3.5 মাসের সেমিস্টার। 6 মাসের সেমিস্টারে আমাদের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট দেখানোর জন্য একদিন বাছাই করা হতো, প্রতি সেমিস্টারেও না। আমরা হচ্ছে গিয়ে 8টা সেমিস্টার ছিল, 6 নম্বর সেমিস্টার থেকে আমরা হচ্ছে ফিল্ড ভিজিটে যেতাম। তা হচ্ছে গিয়ে পুরো 50 জন 60 জন স্টুডেন্ট একসাথে করে ওই একদিনই দেখা গেছে পাওয়ার স্টেশন, এত ঘোড়াশাল পাওয়ার স্টেশন আমাদেরকে দেখাতো একদিনই, যে যার মতন কিন্তু আমরা দেখে নিচ্ছি। তারপরে এখন সবাই কিন্তু সবাই সবার জায়গায় বেশ বেশ ভালোভাবে প্রতিষ্ঠিত। তো স্টুডেন্ট অবস্থায় স্যার যেটা বললো যে প্রফেশনাল আসলে নেওয়ার দরকার নেই, আপনার যতটুকু বেসিক দরকার যে বইয়ের সাথে মিল রাখার জন্য, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একদিনই ইনাফ। সেমিস্টারে 11 বা 12তম সেমিস্টার থেকে হচ্ছে কি আপনি আপনি ঢুকতেছেন হচ্ছে কি ইন্টার্ন হিসেবে। সো ইন্টার্ন হিসেবে তখন হচ্ছে কি আপনি আপনার আইডিয়া পুরো ক্লিয়ার হচ্ছে। ইন্টার্ন করার পরে আপনি কিন্তু ফুল ম্যানেজার হিসেবে ঢুকছেন না, আপনি ঢুকছেন হচ্ছে ট্রেনি মার্চেন্ডাইজার হিসেবে। সো যেহেতু আপনি ট্রেনি, সো আপনাকে কিন্তু তারা ট্রেন করেই নেবে ওই 3 মাস। ততদিনে হচ্ছে কি আপনি মোটামুটি থিওরিটিক্যাল নলেজ সাথে সাথে 3 মাসের প্র্যাকটিক্যাল নলেজ আপনাকে অনেক বেশি আপনি জানতে পারবেন, যদি আপনার ওই অ্যাডাপ্টেবিলিটি ক্যাপাসিটিটা থাকে এবং যদি আপনি ইচ্ছা পোষণ করেন। স্যার আমার আরেকটা কোশ্চেন আছে আমার কাছে, বিষয়টা হচ্ছে ফ্যাক্টরি ভিজিট নিয়ে। আমাদের মতো আরেকটা ইউনিভার্সিটি আছে আমাদের সমমানের, সেটা হচ্ছে বিজিএমইএ ইউনিভার্সিটি, বিইউএফটি। তো আমার কিছু পরিচিত মানুষ আছেন, স্টুডেন্ট আছেন বিজিএমইতে, ওরা প্রতি সেমিস্টারেই একবার বা দুইবার ফ্যাক্টরি ভিজিটে যাচ্ছে টিচারদের রিকমেন্ডেশনে বা ফ্যাকাল্টি রিকমেন্ডেশনে। কিন্তু আমাদের ইউনিভার্সিটি কিন্তু ফ্যাকাল্টি রিকমেন্ডেশনে এরকম কোনো ভিজিট এ পর্যন্ত আমি দেখিনি, আমরা যাইও নি, আমাদের জুনিয়র বা সিনিয়র কারোর কাছে শুনিও নি আমরা এ পর্যন্ত। তো এই ধরনের কোনো ব্যবস্থা করা যায় কি ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি রিকমেন্ডেশন বা ফ্যাকাল্টি রিকমেন্ডেশনের মাধ্যমে একটা ফ্যাক্টরি ভিজিট, যেটা প্রতি সেমিস্টারে হয়তো বা মিডের আগে একবার, মিডের পরে একবার, এই ধরনের বাধ্যতামূলক করা বিষয়টা প্রত্যেক সেমিস্টারের জন্যই। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আপনার এই ক্ষেত্রে আমি বলছি, যেমন সাপোজ হচ্ছে গিয়ে বিজিএমই এবং আমাদের ভিতরে পার্থক্য হচ্ছে বিজিএমই তে যারা ট্রাস্ট বোর্ড অফ ট্রাস্টি যে আছে, এখানে 100 জনের উপরে যারা বোর্ড অফ ট্রাস্টিজ এর মেম্বার, 100 পিপলস, তাদের প্রত্যেকের হচ্ছে গিয়ে প্রথম বেসিক ক্রাইটেরিয়া সবার একটা করে গার্মেন্টস আছে। সো যার কারণে কোনো টিচার যদি রেকমেন্ড করে এবং তাদের পরিচিত আরো লোকজন সবাই কিন্তু গার্মেন্টস ওরিয়েন্টেড, সো তাদের গার্মেন্টসে এন্ট্রি দেয়া বা ঢুকানো বা যাওয়া ভিজিট করানো তাদের খুব বেশি হ্যাসেল করতে হয় না। এখন আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমাদের তো কোনো গার্মেন্টস কিভাবে পরিচিত নাই, আর পরিচিত যারা আসছে তারা হয়তো বা ইন্টারনেট জন্য আমরা রেকমেন্ড করতে পারি, বাট ফ্যাক্টরি ভিজিটে তারা হচ্ছে কি আমাদের ঢুকতে দিবে না, কারণ তারা তো আমাদের নিজেদের কেউ না। অপরিচিত ফ্যাক্টরিকে আমরা রিকোয়েস্ট করতে পারি, যদি রিকোয়েস্ট তারা রাখে অবশ্যই স্টুডেন্ট যাবে। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে আমাদের বারুইপাড়া যে গার্মেন্টসটা আছে, সেই গার্মেন্টসে আমরা প্রতি সেমিস্টারে এই ধরনের আমরা একটা করতে পারি, যে প্রতি সেমিস্টারে যদি কোনো কিছু দেখার দরকার হয়, জানার দরকার হয়, কোনো টিচারের রেকমেন্ডেশন নিয়ে বা একজন টিচারই আপনাদেরকে গাইড করে ওখানে ফ্যাক্টরিতে ভিজিটে নিয়ে যাবে, অবশ্যই এটা ভালো প্রস্তাব এবং সেটা অবশ্যই আমরা করবো। যেহেতু আমাদের নিজস্ব গার্মেন্টস আছে সাভার বারুইপাড়াতে, অবশ্যই সেটা আমরা ভিজিট করানোর চেষ্টা করবো আপনাদেরকে। অবশ্যই স্যার, ইনশাল্লাহ। আমি স্যার একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে একটা মানে কোশ্চেন করতে চাই, সেটা আসলে আমার কোশ্চেন না, আমাকে মেসেজে একজন কোশ্চেন করতে বলেছে। কোশ্চেনটা হচ্ছে আমাদের যে ইংলিশ মডিউলগুলো আছে বা করানো হয়েছে এখন পর্যন্ত সবগুলাই মানে ম্যাক্সিমামই ছিল রিটেন ওরিয়েন্টেড, মানে আমাদের লিখিত ছিল। স্পোকেন ওরিয়েন্টেড মাত্র একবারই পেয়েছি আমরা এই পর্যন্ত, স্পোকেন ওরিয়েন্টেড আমাদের খুবই কম কম পেয়েছি। তো এই ধরনের এই বিষয়টা নিয়ে কোনো ধরনের স্টেপ নেওয়া যায় কি আমাদের ভার্সিটির পক্ষ থেকে, বা আমাদের ক্লাসেই আমাদের ইংলিশ স্পোকেনটা আরও বেশি করে করানোর জন্য? আমরা স্টুডেন্টরা খেয়াল করেছি আমরা ইংলিশে লিখতে পারি, 60% স্টুডেন্টই আমরা ইংলিশে ভালো লিখতে পারি, মানে কোনো জড়তা ছাড়া লিখতে পারি, কিন্তু বলতে পারি না আমরা। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কি আপনারা? আচ্ছা, আমি একটু বলি যে প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা ভুল ধারণা, যেটা হচ্ছে যে ইংরেজিটাকে আমরা স্কিল হিসাবে বুঝি। এটা পুরোপুরি রং কনসেপ্ট। ইংলিশ ইজ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ, ইজ নট এ স্কিল। আমি ইংলিশ ভালো জানি বলে আমি কি খুবই স্কিল পারসন? নো। ইংলিশ জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। এই জায়গাটা আমাদের মনে হয়, কারণ স্টুডেন্টদেরকে যখনই বলবেন এটা স্কিল, এটা মনে হয় ওদের কাছে একটা ওয়েটই লাগে, রাইট? তো ইংলিশ জাস্ট নর্মাল ল্যাঙ্গুয়েজের মতো। কিন্তু দেখেন অনেকে, আমরা তো ইংলিশ গুলো ধরেন ছোটবেলা থেকে পড়ে আসছি, অনেকে দেখেন হচ্ছে এমন এমন ল্যাঙ্গুয়েজ যেমন ফ্রেঞ্চ, চাইনিজ, জীবনে কোনো শুনিনি, শিখছে না, বলছে না। কিন্তু কেন জানেন তো? বিকজ চাইনিজটা ফ্রেঞ্চটাকে ওরা ল্যাঙ্গুয়েজ হিসাবে নিচ্ছে। আমি যখন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পড়তে যাচ্ছি, আমি বলছি
ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পড়তে যাচ্ছি, আর আমি যখন ইংলিশে যাই তখন বলতে না আমি মনে হয় ইংলিশ স্কিল আমার খুব উইক। কথার মধ্যে কিন্তু এখানে দুটোর মধ্যে বলে আমার না রে আমার ইংলিশ স্কিলটা খুব উইক, কিন্তু কোন সময় বলি না আমার ফ্রেঞ্চ স্কিলটা তো উইক না, আমরা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ জানি না। তো ল্যাঙ্গুয়েজ আর স্কিল দুটো আলাদা। ইংলিশ হচ্ছে একটা জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। আমরা তো এখানে দেখেন যেটা আমি যেটা বিলিভ করি আমাদের যেটা স্টুডেন্টদের দরকার সেটা হচ্ছে কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু কেউ এখানে ইংলিশ অনার্স করতে আসি না। তো আমাদের কিন্তু দরকারটা কি, আমাদের একটা ভালো স্পিকিং পাওয়ার থাকতে হবে, রাইটিং পাওয়ার থাকতে হবে, লিসনিং পাওয়ার থাকতে হবে, এইগুলো আমাদের জন্য নেসেসারি। সো আমি সবসময় অ্যাডভাইস করি যে আপনার লাগুক আর না লাগুক ডেফিনেটলি একবার আপনারা অবশ্যই আইএলটিএস দেওয়া উচিত, এটা নিজের ডেভেলপমেন্টের জন্য। কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু এত ব্যস্ততার মধ্যে কিন্তু সবসময় কিন্তু ইংলিশ লিসনিং করি না, কিন্তু আমি যদি প্রতিদিন যদি 1 ঘন্টা করে যদি ইংলিশ লিসনিংটা করতে থাকি এটা কিন্তু আমার অনেক সেলফ ডেভেলপমেন্টের কাজে আসবে। আমি যদি এখন স্পিকিং এর কথা আসেন, স্পিকিং এর মেন আমাদের প্রবলেমটা কি, বিকজ আমাদের আমাদের যখন কথা বলি আমাদের টাংটা কিন্তু ইউজড হয় সেই ল্যাঙ্গুয়েজে। আমি যখন বাংলায় বলছি মাই টাং ইজ ইউজড উইথ দ্যাট ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশে যখন আমি কথা বলতে যাই আমার টাংটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে ইউজ টু না, ও তখন কিন্তু আমাকে স্টপ করায়। দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ইংলিশ বলার সময় জড়তা আসে। প্রত্যেকটা রিজন দেখেন আমার কিন্তু প্রত্যেকটা রিজন আছে বা রিজন আছে না মানে এই জড়তা হওয়ার জন্য। তো এখন আমাকে কি করতে হবে, আমাকে টাংটাকে আমার জিভটাকে ইউজ টু করতে হবে ওইসব ওয়ার্ড গুলোর সঙ্গে ওইসব অ্যালফাবেট গুলোর সঙ্গে। সো আমাকে করতে হবে কি, আমাকে একটা সেলফ ডেভেলপমেন্ট করতে গেলে হোয়াট এভার আমি ভালো করে প্রোনাউন্সিয়েশন করতে পারি না, আমাকে কিছুক্ষণের হলো অ্যাটলিস্ট 8 ঘন্টার হলো নিউজ পেপার বা কোনো ম্যাগাজিন জোরে জোরে পড়া, বাট এমন জোরে পড়বে না যাতে আবার কারোর অসুবিধা হয়। বাট কেন পড়ছি, আমি জোরে পড়ছি কেন, আমার টাংটা ইউজ হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার কানটা আমার লিসনিং পাওয়ার বাড়ছে। তার মানে কি আমি তখন আমার টাঙের সঙ্গে এয়ারের কিন্তু যে আমার যে শুনছি এটা ব্যালেন্স করছি, রাইট? সো এটা কিন্তু আমি যেটা বলবো এটা হচ্ছে জাস্ট ল্যাঙ্গুয়েজ। এই কিছু কিছু ম্যাথডস আছে ইংলিশে, হ্যাঁ এইগুলো যদি আমরা যদি প্রতিদিন যদি নিউজ পেপার পড়ি অ্যাটলিস্ট একটু জোরে জোরে, তাতে দেখবেন আমার বাড়ছে, আমার টাংটা ইউজ হচ্ছে। দেখবেন ডেফিনেটলি আপনি 1 মাস করেন, আপনার দেখবেন 1 মাস আগের আর আপনি এটা করার পর আপনার তারপরে দেখবেন হচ্ছে ডেফিনেটলি আপনার স্পিকিং পাওয়ার বাড়তে শুরু করেছে, বিকজ আপনি হয়তো তখনও হয়তো ফ্লুয়েন্সি পাননি কিন্তু আগের থেকে আমার জ্বরটা কেটে গেছে, বিকজ আপনার টাংটা আপনার সেন্স গুলো আমাদের যে বলতে পারেন যে নার্ভ গুলো সেগুলো ইউজ হচ্ছে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে। আমরা তো কিছু করি না, আমাদের নার্ভ করে, আমাদের ব্রেন করে। সো আমাদেরকে এই নার্ভ গুলোকে আর আমাদের ব্রেন গুলোকে কিন্তু ইউজ করতে হবে। তারপর যদি ধরেন আমরা যদি প্রতিদিন যদি ধরেন একটু ইংলিশ মুভি শুনি বা লিসনিং করি তাতে হবে। আমার এবার আমি যদি হয়তো আমার ফ্রেন্ড সার্কেল আছে ভুল ইংলিশ বলি সমস্যা নেই, কিন্তু ইউজ করতে হবে, কে কি ভাবলো না ভাবলো এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু অনেক স্পোর্টসম্যান আছে দেখবেন যারা কিন্তু একটা সময় মানে আমিও অনেক সময় অনেক ক্রিকেটারদের ইন্টারভিউতে দেখেছি যে তারা বলতো আমরা ইংল্যান্ডে গেলে খুব চিন্তায় থাকতাম, বিকজ তো ওখানে সব তো ব্রিটিশ আপনার সাংবাদিক আসবে, তো ব্রিটিশ সাংবাদিক দেখলে আমরা পালিয়ে যেতাম। এরকম কিন্তু বহুত এক্সাম্পল আছে যারা কিন্তু আপনার ইংলিশে ভালো না, কিন্তু কি করে ভালো হয়েছে, তারা কি অনার্স ডিগ্রি করেছে না, তারা কিন্তু ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়ে সেটার উপর ডেভেলপমেন্ট করে গেছে। তো আমার রিকোয়েস্ট হচ্ছে ইংলিশটাকে কোনো সময় স্কিল হিসাবে নেবেন না, তাতে দেখবেন আপনার একটা ব্যারিয়ার তৈরি হবে। লেটস টেক ইট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ এবং কিছু কিছু প্রসেস ফলো করেন, দেখবেন ডেফিনেটলি আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ আমার মনে হয় আপনি যে 1 বছর লাগবে, আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন ইট উইল টেক অনলি 3 মান্থস। 3 মাসের মধ্যে আপনি কিন্তু স্পিকিং পাওয়ারটা দরকার। আমাদের কি দরকার, আমাদের একটা জানেন বা আমাদের যে ইন্ডাস্ট্রিতে আপনার ভালো একটি স্পোকেন পাওয়ার দরকার, রাইটিং স্কিলটা জানা দরকার, লিসনিং পাওয়ার দরকার, আর রিডিং পাওয়ার যা আছে তাতে আমাদের কিন্তু চলে যায়। তো আমাদের কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো কিন্তু একটু প্র্যাকটিস করলে বা স্কিল ডেভেলপমেন্ট করলে ইজিলি কিন্তু অ্যাচিভ করা যায়। আমাদের তো এখানে কিন্তু ধরেন কিন্তু কেউ এমএ করতে আসেনি, এমএসসি বা আমরা কিন্তু বিএ করছি না ইংলিশ অনার্স, যেখানে না লিটারেচার ইংলিশ পড়তে হবে, আমাকে শেক্সপিয়ার জানতে হবে না, সেইগুলো না। আমরা কিন্তু সিম্পল সিম্পল তারপর হচ্ছে কি যখন আমার অবসর সময় আছে, বিকজ দিস দ্য ভেরি ভাইটাল টাইম টু এনরিচ ইউর স্টক অফ ওয়ার্ড। আপনি কিন্তু এই সময়গুলোতে আমরা ধরেন কিন্তু স্টক অফ ওয়ার্ড গুলোকে একটু বাড়াতে পারি। সো এই ডেভেলপমেন্ট কিছু স্ট্র্যাটেজি আছে, যদি আমরা যদি ডেভেলপমেন্ট এই সময়গুলোকে কাজে লাগাতে পারি, যেমন হচ্ছে আমরা রিডিং পড়া, একটু লিসনিং করা, স্টক অফ ওয়ার্ড গুলোকে বাড়ানো, রাইট, ইংলিশ সেন্টেন্স গুলো একটু গ্রামারটাকে আমাদেরকে একটু আবার একটু ঝালাই করে নেওয়া, পলিশ করা, এগুলো স্ট্র্যাটেজি মেনটেন করে আমার মনে হয় না, আমার সব থেকে মনে হয় পার্সোনালি আমি মনে করি ইংলিশটা হচ্ছে সব থেকে বেশি ইজিয়ার ল্যাঙ্গুয়েজ, যার জন্য এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। যেটা মাসুদ স্যার বললেন, দেখবেন হচ্ছে কলকাতা, যেটা নূর স্যার বললেনই
যে কলকাতা ওরা কি করে, ওরা ওরা কিন্তু ওটা কিন্তু ল্যাঙ্গুয়েজ হিসাবে না, ওটা কিন্তু স্কিল হিসাবে নেয় না, কারণ ওদের তো কোনো স্কিলই নেই, ওরা তো স্কিল ম্যান পাওয়ার না কিন্তু। কিন্তু ওদেরকে ওরা কিন্তু চালাইতে হবে তো। হ্যাঁ, ওদেরকে ওদের চালাইতে হবে, কিন্তু দেখেন চালাতে হবে, ওরা সেটাই। ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়ে দেখেন ওরা কিন্তু ফ্লুয়েন্ট বলে পড়ে আছে, বাট আমরা কিন্তু আমরা যদি না, ইভেন এটা আমাদের দেশে আমাদের ঢাকায় বঙ্গবাজারে যদি আমরা যাই, ওরা হচ্ছে গিয়ে দেখা গেছে আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলতেছে, সাথে সাথে ফরেনারদের সাথে কিন্তু কমিউনিকেশন বাড়াই দিতেছে। ও ও- রাইট। ওর 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 দরকার হচ্ছে প্রোডাক্টটা সেল করা, ও কমিউনিকেশন করতেছে ফরেনারদের সাথে, গ্রামাটিক্যাল কি মিস্টেক হলো হি ডাজন্ট বদার। না না না, এগুলো তো এগুলো স্কিল। আমি আমার এক্সাম্পল, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। আমি যখন মাস্টার্স করতাম, আমাদের এক টিচার বলছিলেন ইকোনমিক্সের, উনি বলছিলেন ওনার এরকম চাইনিজ স্টুডেন্ট গুলো আছে, চাইনিজ গুলো কিন্তু কম্পেয়ার টু আদার্স কান্ট্রিজ, ওদের কিন্তু ইংলিশটা কিন্তু সবসময় উইকই থাকে, কারণ ওরা কিন্তু প্রেফার করে চাইনিজরা কিন্তু খুবই উইক। ইংল্যান্ডে গিয়ে কিন্তু ওরা বেশ আগে সবার আগে ফাউন্ডেশন কোর্স করে। তারপর দেখবেন যারা ল্যাটিন আমেরিকা থেকে আসে, কলম্বিয়া থেকে শুরু করে, এরা স্পেন, কিন্তু খুবই উইক থাকে। স্পেন থেকে মেক্সিকো, আসে, হ্যাঁ। হ্যাঁ মেক্সিকো, এরা কিন্তু সব গিয়ে কিন্তু একটা ফাউন্ডেশন কোর্স করে। তো এদের স্যার বলছিলেন, বলে আমি এরকম দেখেছিলাম দুজন চাইনিজ, ওরা আমার ক্লাস করছিল, মানে ক্লাস করে, কিন্তু ইংলিশে খুবই উইক, খুবই উইক। তো তখন স্যার বললো ওদেরকে, আমি বললাম যে তোমরা এটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে নাও, বিজনেস ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখো এটাকে, তাহলে দেখবে। আর কিছু স্ট্র্যাটেজি, নিউজ পেপার পড়ো, বিজনেস ইংলিশটাকে ডেভেলপ করো, তোমার যেগুলো বিজনেস পারপাসে কমিউনিকেশনের জন্য দরকার। তো বলে ওরা এরকম দুটো তিনটে সেমিস্টার হওয়ার পর এত সুন্দর ইংলিশ বলতে শুরু করেছে, স্যারই বলে আর জাস্ট শকড, এটা কি করে পসিবল হলো। পসিবল হয়েছে তারা ইংলিশটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে নিয়েছে, নিয়ে এটাকে আস্তে আস্তে কি করে শেখা যায় বলা যায় ওইভাবে নিয়েছে। সো আমি রিকোয়েস্ট করবো ইংলিশটাকে কোনো সময় স্কিল হিসাবে না নিতে, তাহলে মনে হবে না বাবা এটা পারবো কি পারবো না। আপনার এটা রাদার দেন এটাকে ল্যাঙ্গুয়েজ হিসাবে নেন, দেখবেন এটা অনেক ইজিয়ার হয়ে যাবে। সাইকোলজিক্যাল এফেক্ট থেকে অনেক এফেক্ট করে, সেটা সাইকোলজিক্যালি এফেক্ট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। বিলিয়াস, জি স্যার, ধন্যবাদ স্যার। আমি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। আমি আপনার একটা ছোট্ট বিরতি যাব, বিরতি থেকে এসে আমি অনুষ্ঠানের সমাপ্তির আগে জাস্ট আপনাদের কাছ থেকে ছোট ছোট কিছু পয়েন্ট জেনে নিব। তার আগে আমি একটা ছোট বিরতি যাচ্ছি, প্লিজ স্টে উইথ আস, থ্যাংক ইউ।
ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা, এখন আমি খুব সংক্ষেপে শেষ করতে চাচ্ছি সব কিছু। সেলফ ডেভেলপমেন্ট বা ডেভেলপিং ইয়োর স্কিলস অথবা ডেভেলপিং আওয়ার স্কিলস যেটাই বলি, একেবারে সংক্ষেপে আপনারা যদি আমাদের রানিং স্টুডেন্টের উদ্দেশ্যে আপনারা যদি মানে বলেন। মাসুদ স্যার আমি প্লিজ। আমি হ্যাঁ, আমি প্রথমে শুরু করছি। আমাদের রানিং স্টুডেন্টদের জন্য আমার উপদেশ থাকবে যে সেলফ ডেভেলপমেন্ট, আসলে এটা আমি তাকে ডেভেলপ করাইতে পারবো না। শব্দটা সেলফ ডেভেলপমেন্ট, মানে নিজেই নিজেকে ডেভেলপ করতে হবে। সো নিজেই নিজেকে ডেভেলপ করার জন্য তাকে আগে জানতে হবে তার আসলে সমস্যাটা কোথায়। সো মোস্টলি আমাদের 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 বাংলাদেশি স্টুডেন্টদের, আমাদের আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্টদের, আমাদের যেটা বা এভারেজ বাঙালি আমাদের সবার এটা মেজর প্রবলেম, সেটা হচ্ছে আমরা খুব শর্টকাটে পেতে চাই সবকিছু। প্রথমে এটা থেকে ফোকাস করতে হবে না, শর্টকাট কোনো কিছু করা যাবে না। শর্টকাটে এটা সেটা লংজিভিটি খুব খারাপ হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে পড়াশোনায় অমনোযোগিতা। আমি আমার ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি আমাদের ক্ষেত্রে দেখলাম যে আমাদের ইন্টারনেট সময় আমাদেরকে দিতে হচ্ছে ৩,০০০ টাকা। পাশ করার পরে আমরা ইন্টারনেটে ঢুকেছিলাম। ৩,০০০ টাকা, তাতে আমরা ভয়ঙ্কর খুশি। সেটা 99 এর কথা, অনেক খুশি। আর এখনকার স্টুডেন্টরা ইন্টারনেট করার সময় ১৫,০০০ টাকা দিচ্ছে বা ১২ থেকে ১৫,০০০, খুবই ডিসস্যাটিসফাইড। আমার কথা হচ্ছে, ভাই আপনি তো কোনো কিছু জানেন না, আপনাকে যে ১২,০০০ টাকা দিচ্ছে, হ্যাঁ এটাই তো অনেক বেশি। সো এই জিনিসটাতে আমাদের স্যাটিসফাইড থাকতে হবে যে আমি কোনো কিছু জানি না। সুমন যেটা বললো যে দরকার বলে ২টা ৩টা ৪টা জায়গায় আমার ইন্টারনেট করতে হবে। এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যেখানেই চান্স পাই, যেখানেই সুযোগ পাই, আমার জন্য সামনে অদূর ভবিষ্যৎ রয়ে গেছে, কিন্তু আমাকে কিন্তু ডেভেলপ করতে হবে। আমাকে তাকে জানতে হবে, ফ্যাক্টরি এক্সপিরিয়েন্স নিতে হবে। নেওয়ার পরে জব আপনি পাবেনই, আপনি আর্ন করতে পারবেনই, কিন্তু তার আগে আপনার কোথায় ল্যাকিংস আছে সেটা আপনাকে জানতে হবে। আমাদের আমাদের আমি স্টুডেন্টদেরকে দেখি ১২তম সেমিস্টারে পড়ে যায়, ইভেন আমরা অনেকেই জানি না আমাদের হেডের নাম কি, আমাদের ভিসির নাম কি। এগুলা কিন্তু আসলে আমাদের শেখানোর বিষয় না, এগুলো ওকে নিজেকেই জানতে হবে। সো ওকে প্রবলেম ফাইন্ড আউট করতে হবে, ওর কোথায় কোথায় সমস্যা, ওইভাবে লিস্ট ধরে ধরে ওকে আগাইতে হবে। আমাদের ম্যাটেরিয়াল সবই আছে, আমাদের টিচাররা খুবই আন্তরিক, খুবই কোঅপারেটিভ। রাত ১টার সময় মেসেঞ্জারে মেসেজ পাঠাইলেও আমরা হচ্ছে গিয়ে উত্তরটা দিই। অন্তত আমরা স্টুডেন্টদের সাথে ওই পরিমাণে কোঅপারেটিভ এবং ওই পরিমাণে ফ্রেন্ডলি আচরণ করি। সাথে সাথে বললাম যে তার সমস্যা জেনে, সে যদি তার সমস্যা জানে তাহলে তার ডেভেলপ করাটা সুবিধা হবে। এখন ইউটিউব আছে, গুগল আছে, অনেক কিছুই ফ্রি অফ কস্টে আমরা পেয়ে যাই খুব সহজে। সো এইভাবে আমরা মনে করি আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমাদের মেইনলি দুইটা সমস্যা, শারিয়ার আপনি একটু আগে মেনশন করলেন, ইংলিশ। আমাদের তুষার স্যার খুব সুন্দরভাবে সেটা এক্সপ্লেন করেছে। এটা হচ্ছে স্কিল হিসেবে যে যখনই চিন্তা করেন তখনই ভয় পাবেন, আপনি একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখেন, যেহেতু ইংলিশ আপনার লাগবেই। হ্যাঁ, সো আপনি ওইভাবে আপনার নিজেকে ডেভেলপ করেন। আপনার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইউটিউব আছে, হাজার হাজার কন্টেন্টস আছে, সো ইজিলি আপনি ডেভেলপ করতে পারেন। দুই, আপনি অ্যাজ এ অ্যাপারেল মার্চেন্টাইজার হিসেবে আসলে আপনার কি কি স্কিলস দরকার, এই স্কিলস গুলো আপনি গুগলে পারবেন। সাথে সাথে আপনি সিনিয়রদের সাথে লিয়াজ মেনটেন করেন, টিচারদের সাথে লিয়াজ মেনটেন করেন। আপনি কোনো প্রবলেমে পড়লে আমরা সবসময় আপনাদের সাথে আছি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই না, এর বাইরেও আরো অনেক কিছু জানতে হবে। কি জানতে হবে সেটা আপনাকে জানতে হবে যে আমার কোথায় ল্যাকিংস আছে। এটাই আগে ফোকাস করেন, তারপর হচ্ছে গিয়ে ওইভাবে নিজেকে ডেভেলপ করেন। আমরা আছি আপনাদের সাথে একদম 24/7। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। আমরা তুষার স্যারের কাছে আসছি, তার আগে আমি সোহেল স্যারের কাছে যেতে চাই। স্যার খুব সংক্ষেপে প্লিজ। তো ধন্যবাদ। তো মাসুদ স্যার কিন্তু ওনার কথাতেই সবকিছু বলে দিছে যে সেলফ ডেভেলপমেন্ট বলতে হচ্ছে যে তোমার নিজেরটা নিজেকেই করতে হবে। এখন আমি যেটা প্রথম বলছিলাম একটু মনে করে দেখেন যে কতটুকু তোমার এডুকেশনাল ইনস্টিটিউট দিবে, ঠিক ততটুকুর জন্য তুমি তোমার এডুকেশনাল ইনস্টিটিউটের উপর নির্ভরশীল হও, ঠিক আছে? এবং যদি তার বাইরে কোনো কিছু লাগে তুমি সেটা কিভাবে নেওয়া যায় সেভাবে তুমি এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করো। আর কিছু ব্যাপার আছে যে ব্যাপারগুলো হচ্ছে যে তোমাকে নিজেকে করতে হবে, এবং সেই কাজটা কোত্থেকে তুমি পারবা সেটা কিন্তু তোমাকেই করতে হবে। কারণ নিজের দুর্বলতাটা জানার সবচেয়ে ভালো ইয়ে হচ্ছে তুমি নিজেই জানো যে তোমার দুর্বলতাটা কি। সেক্ষেত্রে নিজের দুর্বলতাটাকে সবসময় স্বীকার করতে হবে, খুঁজে বের করতে হবে এবং সেটাকে
ঠিক করার জন্য নিজেকে কাজ করতে হবে। এখন যতক্ষণ পর্যন্ত নিজের দুর্বলতাকে স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার ভালোটা করতে পারবে না। আর শুধু খালি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, তারাই আমার সকল কিছু করে দেবে, এই টাইপের মেন্টালিটি যদি কারো থাকে, দোষ দেওয়ার প্রবণতা যদি কারো থাকে, কারোর উপর তুমি নিজের দোষ কারোর উপর তুমি চাপায় দিতে পারবা, কিন্তু সেটা আলটিমেটলি কোনো কাজে দিবে না। তুমি কি করবো? তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুমি তোমার অবস্থানটা জানবা, তোমাকে কি করতে হবে, এবং সেটা অনুযায়ী যে জায়গা থেকে তুমি সেই জিনিসটা পাবে সেই জায়গায় তোমার যাওয়ার মানসিকতা থাকতে হবে, এবং নিজের যে দোষটা আছে, নিজের যে ল্যাকিংসটা আছে সেটাকে স্বীকার করার মানসিকতা, এবং সেটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটার জন্য যার কাছে যাওয়া দরকার, যার কাছ থেকে হেল্প পাওয়া দরকার, তাকে কনভিন্স করাটা করতে হবে। সেটাই। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। তুষার স্যার, আপনি যদি কিছু বলেন। আচ্ছা, আমি একটা জিনিসে বেশি এমফাসিস করতে, বিকজ এটা আমি আমার নিজের ফিলোসফি। আমরা তো ধরেন ঠিক আছে, ভালো আমরা এডুকেশন নিচ্ছি, বাট আমি যে পরিমাণ ভাবে আমার নিজেকে ব্রেনকে, অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে পড়াশোনা করছি এটা কিন্তু আমরা কিন্তু আমার ব্রেনকে এডুকেটেড করছি, বাট প্যারালালি আমার হার্টটাকেও কিন্তু সেই সেই ভ্যালুতেই কিন্তু আমাকে কিন্তু এডুকেটেড করতে হবে। একটা শিক্ষিত হওয়ার থেকে কিন্তু আগে একটা ভালো মানুষ হওয়া দরকার। অবশ্যই। সেই একটা ভালো মানুষ হতে গেলে আমার কি কি ডেভেলপমেন্ট দরকার সেটা অবশ্য আগে দরকার। অনেক উদাহরণ আছে, যেন মাসুদ সাহেব একটু আগে বলেন রিজেন্টের কথা। উনি হয়তো, আমি জানি না, আই ডোন্ট নো দ্য হিজ অর হিজ কোয়ালিফিকেশন, মেবি হি ইজ এডুকেটেড, বাট সে কিন্তু ভালো মানুষ না, বিকজ সে কিন্তু তার হার্টটাকে এডুকেটেড করেনি। তো আমাদের কিন্তু এডুকেশনের পাশাপাশি নিজের ব্রেনকে যতটাই আমি কিন্তু সেলফ ডেভেলপমেন্ট করব, ঠিক ততটাই কিন্তু আমার নিজের হার্টটাকেও ভালো, আমি বিলিভ করি ভালো মানুষ না হলে আসলে কিছুই করা সম্ভব না। ভালো মানুষ হতে হবে, এবং এই ভালো মানুষ হলে নিজেকে জানতে হবে। নিজের ভালো মানুষ হতে গেলে নিজের একটা মেন্টর থাকতে হবে। ভালো মানুষ হতে গেলে দু একজন এমন বন্ধু থাকবে যারা আমার চাচা ছোলা আমার অ্যানালাইসিস করবে, আমার পজিটিভটাকেও তারা ভালো করে দেখবে, আমার নেগেটিভটাকেও তারা খুব চাচালো ভাবে অ্যানালাইসিস করবে। তো তারপর আমার যদি সেলফ ডেভেলপমেন্ট দেখেন, সেলফ ডেভেলপমেন্ট আসলে শুধু এডুকেশন না, সেলফ ডেভেলপমেন্ট আমার মেন্টাল ডেভেলপমেন্ট দরকার। অবশ্যই মেন্টাল, আমার ইমোশন কন্ট্রোল করতে হবে, রাইট? আমার ফিজিক্যাল, আমার কিন্তু ডেভেলপমেন্টের দরকার। আমি যদি ফিজিক্যাল, এখন যদি ধরেন আমি ফিজিক্যাল ডেভেলপমেন্ট এই জন্যই বলছি যে দেখেন, আমরা যদি এখন যদি একটু এখনকার দিনে যদি নিজে ফিট না থাকি, রাইট, আমাকে কিন্তু এটার কিন্তু এফেক্ট কিন্তু আমার ব্রেনকে করবে, রাইট? আমি কিন্তু ধরেন যদি খুব ওভারওয়েটেড হয়ে যাই, আমি যদি ঠিক আছে বেশি মানে মেনটেন করছি না আমার ফিজিক্যাল যে আমার দরকার, যেটুকু আমার ফিট থাকার জন্য, এটা কিন্তু একটা কিন্তু এফেক্ট কিন্তু বায়োলজিক্যালি আপনার কিন্তু ব্রেনের উপর পড়বে। তো একটা সময় কিন্তু আপনি কিন্তু দেখবেন হচ্ছে খুব স্লিপি ফিল করবেন, রাইট? আপনার মুড ভালো থাকবে না। সো এটা কিন্তু আপনার কিন্তু ক্যারিয়ার, আপনার কিন্তু পারফরমেন্সের উপর এফেক্ট পড়বে। সো শুধু এডুকেশনটা না, আমার কথা হচ্ছে আমাকে ফিজিক্যালি আমার সেলফ ডেভেলপমেন্ট দরকার, মেন্টালি তো অবশ্যই, বিকজ মার্চেন্ডাইজিং এ আমরা জানি অনেক কিন্তু প্রেশার। সো এখানে যদি মেন্টাল যদি ডেভেলপমেন্ট না থাকে, আপনি কিন্তু কিছু হ্যান্ডেল করতে পারবেন না, কারণ এখানে কিন্তু মেন্টাল পাওয়ারটা অনেক বেশি। সো এখন আপনার মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার। আপনি বই পড়েন, ভালো ভালো অথরের বই পড়েন, রাইট? মিউজিক শোনেন, রিফ্রেশ করেন নিজেকে। তো এইগুলোর কিন্তু পাশাপাশি কিন্তু আমাকে কিন্তু আমার এডুকেশনের পাশাপাশি কিন্তু এইগুলোকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে, বিকজ এই সবগুলো কিন্তু একসঙ্গে প্যারালালি চলে, তবেই কিন্তু আমি বলতে পারবো ইয়েস আই এম সাকসেসফুল। আদারওয়াইজ কিন্তু দেখবেন একটা কম বেশি হয়ে গেলে, আজকে যেমন কিন্তু দেখেন সরি টু সে, আজকে দেখেন এত কেন লোকরা এত যে সবাই এই এত টাকা চলে যাচ্ছে, এত টাকা চলছে, বিকজ এরা কিন্তু পাশাপাশি নিজের হার্টটাকে শিক্ষিত করেনি, সরি টু সে। কিন্তু যদি দেখেন বাইরের দেশে, তাদের কিন্তু নিজের কমিটমেন্ট থাকে দেশের সঙ্গে, তার কমিউনিটির সঙ্গে, তার নিজের লোকের সঙ্গে কমিটমেন্ট থাকে। সো আমার কাছে মনে হয় অবশ্যই আমি পড়বো, আমি নিজে শিক্ষিত হব, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অনেস্ট মানুষ হওয়া জরুরি। আদারওয়াইজ কিন্তু আমি অনেস্ট না হলে আমার দেশ আমি এগোবো না, আমার ফ্যামিলি এগোবে না, আমার নেক্সট জেনারেশন এগোবে না, আর সর্বোপরি আমার দেশ পিছিয়ে যাবে। তো এটাই আমার বলার ছিল। ধন্যবাদ স্যার। আসলে সঠিক। মানে একটা জিনিস ঠিক রাখতে গেলে আরো সাথে অনেক কিছু লিঙ্ক থাকে, সবকিছু ঠিক রাখা লাগে, সবকিছু হ্যান্ডেল করে চলতে গেলে, এটা সত্যি কথাই। আমি একটা স্ন্যাপ নিব, যদি আপনারা অনুমতি দেন তাহলে। আমি একটা ছবি নিচ্ছি আপনাদের, মানে আমাদের এই গ্রুপ কনভারসেশনের। আপনারা কি অনুমতি দিচ্ছেন ছবি তোলার জন্য স্যার?
হ্যালো। ইজি নেন সমস্যা। Sure. হ্যাঁ নেন, Sure, sure, sure. শিওর নেন। জি স্যার, নিয়েছি। সুমন ভাই, আপনি আমাদের উদ্দেশ্যে মানে আমার মতো আরো ছোট ভাই আছে ইউনিভার্সিটিতে, ছোট ভাই ছোট বোন বের হবে সামনে আরো, আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন খুব সংক্ষেপে প্লিজ। হ্যালো, আমার এখানে এখন আবার ইলেকট্রিসিটি চলে গেছে, একটু প্রবলেম করতেছে। সো আমি যদি বলবো স্যার, আপনারা সবাই বলেছেন যে সেলফ ডেভেলপমেন্ট সম্পর্কে, তো আমি বলবো আমাকে একজন একটা গল্প বলছিল যে আহ বলতো আকাশে প্লেন উড়ে রকেট উড়ে, তো রকেট কেন তা আগে দৌড়ায় বা আগে যায়? তখন একজন বলল যে স্যার, রকেটের পিছনে যেভাবে আগুন লাগানো হয়েছে ওইভাবে যদি আপনার পিছনে আগুন লাগানো হয় আপনি রকেটের মতন যাবেন। সো আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব বা রেসপন্সিবিলিটি নিজেরা নিতে পারি, সো আমরা মনে হয় যে আমাদের সেলফ ডেভেলপমেন্ট প্লাস সবকিছুই করতে পারবো। সো নিজের পিছনে আপনার দরকার হলে বাগ লাগান, আগুন লাগান, যা ইচ্ছা সবকিছু লাগিয়ে দিন এবং নিজে দৌড়ান। যত দৌড়াবেন তত শিখবেন। আর আমি বলবো আমাদের সবার সাথে রিলেশনশিপটা মেনটেন করা। আমাদের অনেকে বলে যে আমার মামা নাই, চাচা নাই, তো আমি এখানে জব কিভাবে করব? আপনার কি ইউনিভার্সিটিতে একটা টিচার নাই যে আপনার ফেভারে আছে? একটা কি বড় ভাই নাই যে আপনার ফেভারে আছে? বা আপনার এলাকার কোনো একটা মামা যে গার্মেন্টস জব করে, সে কি আপনার কোনো ফেভারে নাই যে আপনার সাপোর্ট দিবে? তো আমি মনে করবো যে এটা কোনো ব্যাপার না, আপনার মামা নেই, চাচা নেই, বা আপনি যদি ইচ্ছা করেন বাসে যাচ্ছেন, একটা মানুষ দেখতেছেন যে সে একটা স্যাম্পল নিয়ে যাচ্ছে, আপনি যদি তখন তার সাথে একটু পরিচয় হন, একটা নাম্বারটা নেন, মাঝে মাঝে যোগাযোগ করেন, এক সময় দেখবেন তার সাথে আপনার একটা ভালো রিলেশন বা সম্পর্ক হয়ে আসবে। তো আমি মনে করি যে রিলেশনশিপ মেনটেন করা অনেক দরকার এই সেক্টরে। আমরা জানি না আজকে কে কোথায় আছি, কালকে কোথায় থাকবো, সো কে কোথায় চলে যাবো। সো সবার সাথে সম্পর্ক বজায় রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ। লিডারশিপ মেনটেন করা, রেসপন্সিবিলিটি নেওয়া, সব সময় প্রবলেম না সলিউশন কি হবে, প্রবলেমের কথা সবাই বলবে যে হ্যাঁ এটা এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম, বাট সলিউশনটা কি হবে এইটা যদি সবাই আমরা দেই তাহলে হয়তো সেটা বেটার হবে। আর আমাদের নতুন যারা বের হবে, আমার তাদের প্রতি একটা রিকোয়েস্ট যে আপনাকে কেন তারা হয়তো এত টাকা স্যালারি দিবে কেন? আমাদের অনেকের এক্সপেকটেশন থাকে আমরা এত টাকা ইনভেস্ট করছি, সো কেন তারা আমাকে স্যালারি দিবে? আমাদেরকে যখন একটা কম্পিউটার সামনে বসায় আমরা দেখা যায় কিছু করতে পারি না, একটা গার্মেন্টস সম্পর্কে জিজ্ঞেস করে আমরা কিছু বলতে পারি না, তখন দেখা যায় যে এটা খুবই খারাপ হয়। এবং আমাদের যে তারা স্যালারি দিবে এবং কিছু সময় আমাদের তাদেরকে দিতে হবে, যে 1 থেকে 2 বছর তাদের কোম্পানিতে আমরা কাজ শিখবো, তো তাদেরকে এমন একটা সময় দেবো, দেখা যাবে যায় কি যে 1 মাস 2 মাস কাজ করে, 6 মাস কাজ করার পর তারা কাজ শিখে চলে যায়। তো এই কারণে দেখা যায় ইউনিভার্সিটির রেপুটেশন নষ্ট হয়, অন্যান্য যারা পরবর্তী আসবে তারাও জয়েন করতে পারে না। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনার স্যালারি যাই হোক, আপনি 4 বছর অনেক টাকা ইনভেস্ট করছেন, সো আরো 2 বছর মনে করেন যে আপনি এখানে ইনভেস্ট করতেছেন, আরো 2 বছর, বাট যখন আপনি টাকা, ইনশাল্লাহ সবারই একটা সময় আসবে টাকা ইনকাম করার, সো সবাই করতে পারবে। সো কেউ আশা হারাবেন না এবং লেগে থাকতে হবে, এটাই আমার অনুরোধ। ধন্যবাদ সুমন ভাই। এই প্রসঙ্গে আমি একটু সুমনের প্রসঙ্গে বলি কাইন্ডলি, যে আসলে ব্যাপারটা যে সুমন যেটা বললো যে কেন স্যালারি ব্যাপারটা দেবে, এখন দেখেন একটা কোম্পানি যখন ইন্টারভিউ হয় তখন কিন্তু দেখবেন এখানে 10-12 জন বা 20 জন যদি ইন্টারভিউ হয়, সবার কিন্তু দেখবেন হচ্ছে যখন বলবে হোয়াট ইজ ইউর এক্সপেক্টেড স্যালারি, আপনাকে যে সামটা বলবে সেটা কিন্তু দেখবেন সবার কিন্তু ডিফারেন্ট, কারোর এক হয় না। এখন আমি সবসময় যেটা সবসময় বলে থাকি যে দেখেন আপনি যখন গ্রাজুয়েট হচ্ছেন, রাইট, আপনি জাস্ট ইউ উইল বি লাইক এ প্রোডাক্ট, আপনি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হচ্ছেন। এখন আপনি কি নিজেকে আইফোনে ক্যাটাগরিতে ফেলবেন না চাইনিজ আইফোনে ক্যাটাগরিতে করবেন, ইট ডিপেন্ডস অন ইওর মেরিট, সিম্পল। আমি যদি বলি যে আমি ওকে আই ডিজার্ভ 30,000, 30,000, তো তখন বলবে যে তোমার ফ্রেন্ড তো আমাকে বলে যে সে বলছে 15,000, তোমার থেকে হাফ, তো কেন আমি তোমাকে বেশি দিয়ে পে করবো? তখন ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট ইউ ডিজার্ভ দ্যাট স্যালারি। আদারওয়াইজ কিন্তু দেখেন, নাহলে কিন্তু কেন সে আমাকে অন্য তো 15,000 টাকা পাচ্ছে, কেন তার 30,000? বিকজ আমাকে প্রুভ করতে হবে ইয়েস আই এম দ্য বেস্ট প্রোডাক্ট ফর দ্যাট কোম্পানি। এই জিনিসটা কিন্তু সবসময়, এই জন্য সবসময় যেটা মাইন্ড রাখতে হবে যে আমাকে নিজেকে তৈরি রাখতে হবে। আর ডেভেলপমেন্টের জন্য আমি একটু জাস্ট ওটা ভুলে গেছিলাম, অ্যাড করে দিই, সেলফ ডেভেলপমেন্ট একটা ভালো সব থেকে হচ্ছে নিজেকে রিওয়ার্ড দেবেন আর নিজেকে পানিশমেন্টও দেবেন। আমি ছোটবেলায় আমার এই একটা একটু বলি, আমি দেখতাম আমার গ্র্যান্ডফাদার, আমি তখন ক্লাস 4-এ পড়তাম, উনি তখন হতো কি সব ওই ডিকশনারিতে, আগের ডিকশনারি গুলোতে দেখবেন
দেখতাম হচ্ছে সব দেশের ফ্ল্যাগ লাগানো থাকতো আর নাম লেখা থাকতো। তো সব থেকে টাফেস্ট কান্ট্রিটা ছিল স্পেলিং এ চেকোস্লোভাকিয়া, CZECHOSLOVAKIA, সব থেকে স্ট্রংগেস্ট স্পেলিং ছিল চেকোস্লোভাকিয়া। তখন চেকোস্লোভাকিয়া ছিল, এখন তো অনেক ভেঙে গেছে। তো আমি আমার গ্র্যান্ডফাদার সব তো বলতো, তুমি যদি এই বানানটা আমাকে যদি আজকে মুখস্থ বলতে পারো তাহলে তোমাকে আমি আজকে ক্রিকেট ব্যাট কিনে দেবো। তো এই যে রিওয়ার্ড দেওয়ার পলিসিটা, যে আমি যদি আজকে এটা করি আমি নিজেকে কিছু একটা গিফট দেবো, আমি এটা পারলাম না, ওকে আমি এটা আমার টার্গেট হচ্ছে 2 দিনের ভিতরে আমি এটা কমপ্লিট করবো, আনলেস আদারওয়াইজ আমি এটাই আমার পানিশমেন্ট। সো আমরা যদি নিজেকে রিওয়ার্ড দেওয়া, পানিশমেন্ট দেওয়া এই যদি করি, নিজের জেদটাকে বজায় রাখি না, আমার কথা হচ্ছে নিজের জেদ যদি থাকে আর নিজের যদি টার্গেট ফিক্স থাকে, নোবডি ক্যান স্টপ ইউ। আপনি আপনার Right. হয়তো স্ট্রাগল করবেন, বাট একদিন কিন্তু আপনার উপরওয়ালা আপনাকে কিন্তু তার রিওয়ার্ড দেবে। সো এইগুলো Right, সবকিছু মাথায় রাখেন, নিজেকে ডেভেলপ করেন, নিজেকে ভালো মানুষ, পাশাপাশি যে মানুষ হওয়ার জন্য যে যে অনেস্ট থাকেন, এগিয়ে চলেন, ফিক্স রাখেন গোল। আমরা তো সবসময় আছি, স্যার যেটা বললেন, সবসময় আমরা আপনাদের জন্য রয়েছি। যে কোনো সময় যে কোনো প্রবলেমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা আমাদের সঙ্গে সঙ্গে আপনাকে আমরা অ্যাডভাইস দেবো, আপনাদের হেল্প করবো এনি টাইম। বাট তৈরি হতে হবে কিন্তু আপনাকে। আমরা কিন্তু দেখেন ডিজাইনিং ইউনিভার্সিটি, আপনি যদি এখন কি শান্তিনিকেতন বলেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর হতে চাই, আপনার কিন্তু কেউ করে দেবে না। কারণ ক্রিয়েটিভিটি আর এই যে মেরিট জিনিসটা, এটা কিন্তু কেউ ইনজেক্ট করতে পারে না, আপনার নিজের মধ্যে থাকতে হবে। আমরা কি করতে হয়, টিচার এটাকে কুমারে দেখেছেন, যখন ওই কুমারটুলিতে মাটির এগুলো করে, তখন দেখবেন নরম অবস্থায় সবাই কিন্তু শেপ দেয়, আমরা কিন্তু ওইটা করি। আপনারা আসেন আপনাদের মেরিট গুলো নিয়ে, খুব ইম্যাচিওর অবস্থায় আমরা ওগুলোকে শেপ দিয়ে দিয়ে আপনার একটা ম্যাচিওর জায়গায় করি। তো আপনাদের ওই জায়গাটা তো থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু নাহলে খুব সত্যি কথা বলতে টাফ হয়ে যায়। যদি একদমই যদি বেসিক যদি কনসেপ্ট গুলো বা নিজের জেদ যদি না থাকে, হ্যাঁ, নিজের যদি টার্গেট যদি না থাকে, নিজের গোল যদি না থাকে, নিজে হু আই অ্যাম এটা যদি না জানা থাকে, তাহলে কিন্তু আসলে খুব প্রবলেম হয়ে যাবে। সো আমি বলবো আপনারা লেগে পড়েন, নিজের গোলটাকে ফিক্স রাখেন, আপনার ওই লক্ষ্যের দিকে এগিয়ে চলেন। আপনাদের সঙ্গে সবসময় আমরা টিচার আছি। ধন্যবাদ তুষার স্যার। কি শারিয়া? আমি আশা করি জাহিদ, তুমি অনেক কিছু জানতে পারলা আজকে এই প্রোগ্রামে থেকে। আমাদের টিচাররা আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের বড় ভাই ওনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, ওনারা বলেছে কিভাবে করতে হবে আমাদেরকে। তুমি নতুন আসছো এখানে, আমাদের ডিপার্টমেন্টে জয়েন করেছো নতুন, তো তোমার কি কিছু বলার আছে? আচ্ছা, ওর মনে নেটওয়ার্ক সমস্যা করছে ওর। জাহিদ, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? জাহিদ? নেট প্রবলেম করতেছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা প্রোগ্রামটা শেষ করে দিচ্ছি। তো আমরা জানতে পারলাম, সবই দেখতাম, সবই শুনলাম, যে জব মার্কেট থেকে শুরু করে লিডারশিপ পর্যন্ত কিভাবে কি করতে হবে, কোন জায়গায় আমাদের কি করা উচিত, আমরা আজকে সবকিছুই জানতে পারলাম। নতুন অনেক কিছু আমরা এক্সপিরিয়েন্স শুনলাম আপনাদের কাছ থেকে। তবে আমি তুষার স্যারের একটা কথা একমত হচ্ছি বেশি করে, সেটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্টের প্রথম প্রিন্সিপাল হচ্ছে হু অ্যাম আই। এটা আমি হার্ডলি অ্যাগ্রি করছি এই জিনিসটাকে, যে হু অ্যাম আই, এই জিনিসটাকে আসলেই আগে নিজের মনের মধ্যে গেঁথে নিতে হবে, এবং টার্গেট, যে আমি কি করতে চাচ্ছি। তো আশা করছি সবাই এইভাবেই নিজেদেরকে ডেভেলপ করবে, কম্পিউটার স্কিল থেকে শুরু করে টেকনোলজিক্যাল পারপাস, ল্যাঙ্গুইস্টিক বিষয়গুলা, আমাদের সেক্টরের যে বিভিন্ন ডিফিকাল্টিজ আছে, ডিফিকাল্টিজ কীভাবে ফেস করতে হবে সেগুলো বিষয়ে নিজেদের ডেভেলপ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যালি, মেন্টালি।